হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে নিয়ে এসেছি ওয়ান শর্ট ক্লাস মহাকর্ষ ও অভিকর্ষ থেকে। আমরা বিগত যে ওয়ান শর্ট ক্লাসটা দিয়েছি সেখান থেকে আমরা ভেক্টরের সিকিউ, এমসিকিউ, ভেক্টরের বেসিক দিয়েছি। দেখো আমরা কিভাবে পড়াবো, ওয়ান শটটা কিভাবে নিব মনে রাখবো। ওয়ান শটটা আমাদের নেওয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আমাদের বেসিক দেওয়া থাকবে, বেসিকের ওয়ান শট থাকবে। সেকেন্ড হচ্ছে আমাদের সিকিউ ওয়ান শট দেওয়া থাকবে। থার্ড হচ্ছে আমাদের এমসিকিউ ওয়ান শট থাকবে। এই তিনটা ওয়ান শট কিন্তু আমাদের মানে সিরিয়ালি আপলোড হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি আগে ভালো করে বেসিক পড়বা, বেসিক থেকে আমরা সিকিউ জানবো, সিকিউ থেকে এমসিকিউ। বেসিক জানা মানে হচ্ছে তোমরা বেসিক কিন্তু বিস্তারিত পড়ে এসেছো, এখন এটা একটা রিভিশন, বা যারা পড়েনি তারা জাস্ট হচ্ছে সূত্রগুলো ভালো করে একটু রিপিট করা, রাইট? আচ্ছা, তো আমরা একটু দেখে আসি আমাদের ওয়ান শট ক্লাস থেকে, অর্থাৎ আজকের ওয়ান শট ক্লাসে কী কী থাকবে, আমরা কী কী পড়বো, অর্থাৎ অধ্যায়ের মধ্যে কী কী আছে সেটা আমরা আলোচনা করে দিচ্ছি। খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম তোমাকে পড়তে হবে পরন্ত বস্তু সূত্র। পরন্ত বস্তু তিনটা সূত্র আছে, আমরা ওখানে যাব। এগুলো ক্যাপলারের সূত্র পড়তে হবে, ক্যাপলারেরও তিনটা সূত্র আছে, আমরা ওখানে যাব। মনে রাখবে এগুলো হচ্ছে তিনটা করে আছে, হ্যাঁ। পরন্ত বস্তু তিনটা, ক্যাপলার তিনটা। এগুলো হচ্ছে কিন্তু ক আর খ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এবং হচ্ছে কি অনুধাবন ও হচ্ছে এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মহাকর্ষ, অভিকর্ষ। মহাকর্ষ কি, অভিকর্ষ কি আমরা জানবো। মহাকর্ষ বল কি, তা অভিকর্ষ ত্বরণ কি, রাইট? তারপর হচ্ছে জি এর মানের পরিবর্তন, চারটা কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা থাকে। জি এর মানের পরিবর্তনের চারটা কারণ দিয়ে, বিশেষ করে এই তিনটা কারণের থেকে ম্যাথ আসে, হ্যাঁ। প্রতিপাদন আছে এবং সূত্র আছে। এরপর আছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এখান থেকেও একটা ম্যাথ আসার সম্ভাবনা থাকে। সো ইম্পর্টেন্ট আছে ক্ষেত্র প্রাবল্য, বিভব, মুক্তিবেগ। মুক্তিবেগও ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কৃত্রিম উপগ্রহ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো কৃত্রিম উপগ্রহ থেকে কিন্তু ম্যাথ আসে। মনে রাখবা এই চ্যাপ্টারটা অনেক সোজা। তুমি এই চ্যাপ্টারটা একবার ভাইয়ার ক্লাসটা করে তারপর তুমি সিকিউ সলভ করো বা গাণিতিক সমস্যা সলভ করো, দেন তুমি হচ্ছে এই চ্যাপ্টারে প্রো হয়ে যাবা, বুঝতে পারছো? এবং এই চ্যাপ্টার থেকে একদম জায়গা বরাবর কোশ্চেন আসে, অর্থাৎ এত ঘুরানো পেছানো কোশ্চেন আসে না। চলো আমরা একটু দেখে ফেলি, ক্লাসটা বেশি সময় করব না আমরা, তাহলে একটু দেখে ফেলি কি লিখছি। পরন্ত বস্তুর প্রথম সূত্র, মনে হয় পরন্ত বস্তুর তিনটা সূত্র। পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছে হচ্ছে গ্যালিলিও, এবং পরন্ত বস্তুর সূত্রের পরীক্ষা করছে হচ্ছে নিউটন। ক্লিয়ার? আচ্ছা, পরন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ বলতেছে, দেখো ধরো স্থির অবস্থান থেকে ধরো দুইটা বস্তুকে ফেলছো, এটা মনে হয় একটা বড় বস্তু, এটা মনে হয় একটা বড় বস্তু, আর এটা মনে হয় একটা ভারী বস্তু, এটা মনে হয় হালকা বস্তু। তাদেরকে একই উচ্চতা থেকে যদি ফেলো, তখন তারা বলতেছে তাদের উচ্চতা যদি সেম হয়, এটা উচ্চতা h1, এটা উচ্চতা যদি h2 হয়, অর্থাৎ দুইজনের উচ্চতা যদি কি হয়, সেম হয়, তাহলে দুইজন বলতেছে একই সময়ে ভূমিতে পড়বে। অর্থাৎ ওর ভূমিতে পড়তে সময় t1 বললে, ওর ভূমিতে পড়তে সময় t2 বললে, দুইজনের সমান কি বলবে, সমান। তাই বলতে সমান সময়ে সমান পথ কি করে, বা সমান দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক ইনফরমেশন। দ্বিতীয় সূত্র কি বলছে, প্রথম সূত্র বুঝতে পারছো? আচ্ছা একটু দেখি দ্বিতীয় সূত্র কি বলছে, দেখি। দেখো দ্বিতীয় সূত্র বলছে কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়, বা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি বলতেছে। অর্থাৎ একটা বস্তু মনে করো পড়তেছে, মনে রাখবা বস্তু পড়তেছে ভি বেগে। মনে রাখবে এই সূত্র দিয়ে বলতেছে হচ্ছে কি, বস্তুটা পড়তে যত বেশি সময় নিবে তার ব্যাগও তত কি হবে, বেশি বাড়তে থাকবে। সময়ের সাথে সাথে ব্যাগের মানটাও বাড়বে। অর্থাৎ তুমি মনে করো এই যে এই বস্তুটাকে, আমার হাতে একটা বস্তু দেখছি, এই বস্তুটাকে আমি এখান থেকে এখানে ফেললাম, তো সময় খুব অল্প লাগছে, ব্যাগও অল্প। যদি আমি এই বস্তুটাকে যদি আমি 10 তলার উপর থেকে ফেলি, তাহলে আমার হাতের উপর পড়লে কিন্তু এই বস্তুটা আমি ব্যথা পাবো। কেন? পড়তে যত বেশি সময় নিবে ব্যাগটা তত কি হবে, বেশি হবে। ঠিক আছে? ব্যাগ বেশি হওয়া মানে গতিশক্তিও কি হওয়া, বেশি হওয়া। ব্যাগ বেশি হওয়া মানে কি বলতো, গতিশক্তিও কিন্তু অনেক বেশি হওয়া। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের গাণিতিক ইনফরমেশনটা একটু দেখি। মনে রাখবা এখানে লেখা হয় b1 t1 = v2 t2, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের গাণিতিক তথ্য। ঠিক আছে, এবার হচ্ছে আমরা তৃতীয় সূত্র চলে যাই। বলছে কি,
স্থির অবস্থান থেকে বিনা বাধে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বলতেছে একটা বস্তু মনে করো এখান থেকে এখানে পড়তেছে, তার পড়তে যে উচ্চতা h, হ্যাঁ, যে অর্থাৎ সে বস্তুটা যত দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে h, এবং পড়তে যে সময় t, বলতেছে সময় যত বাড়বে সময়ের বর্গ আকারে দূরত্বটা বাড়বে। অর্থাৎ পড়ার যে দূরত্ব, বস্তুর সরণটা দূরত্বের সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো? সো এখান থেকে আমরা গাণিতিক ইনফরমেশন হিসেবে এটা লিখতে পারি h1/t1 স্কয়ার h2/t2 স্কয়ার। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার হচ্ছে আমাদের কেপলারের সূত্র। কেপলারের মনে রাখবা তিনটা সূত্র। কয়টা সূত্র? তিনটি। প্রথম সূত্রটা হচ্ছে কি, কেপলার কি নিয়ে সূত্র দিছে মনে রাখবা, কেপলার গ্রহের গতিবিদ নিয়ে একটা সূত্র দিছে। অর্থাৎ গ্রহটা সূর্যের চারপাশে কিভাবে ঘুরবে, কত সময় নিয়ে ঘুরবে, হ্যাঁ, তিনটা সূত্র দিছে। প্রথম সূত্র আমি একটু লিখে দিই। প্রথম সূত্রের নাম মনে রাখবা, কেপলারের প্রথম সূত্রের নাম আছে, নাম জাতীয় সূত্র থাকলে সেগুলো একটু ভালো করে পড়বা। প্রথম সূত্রের নাম হচ্ছে কক্ষের সূত্র। কি বলবা? কক্ষের সূত্র। কক্ষের সূত্র প্রথম সূত্র। আরেকটা নাম আছে উপবৃত্তের সূত্র। ঠিক আছে, উপবৃত্তের সূত্র, উপবৃত্তের সূত্র, বা এটার ইংলিশ নামটা মনে রাখবা ল অফ এলিপস, এলিপস, বা অনেকে বলে ল অফ কি, ল অফ এলিপস, ল অফ অরবিট। বুঝতে পারছো? ইংলিশ নামটা মনে রাখবা। ঠিক আছে, আসতে পারে। তাহলে কেপলার তার প্রথম সূত্রে কি বলছে? বলছে প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে ঘুরে। অর্থাৎ ফোকাসে বলতে কার ফোকাসে? উপবৃত্তাকার ফোকাসে। মনে রাখবা, খেয়াল করো, তোমরা জানো এটা হচ্ছে বৃত্ত, রাইট? আর এটাকে আমরা বলি হচ্ছে কি, উপবৃত্ত। ঠিক আছে, তারপর আমরা এগুলো হচ্ছে জানি পরাবৃত্ত, হ্যাঁ, অধিবৃত্ত, এগুলো জানি, হ্যাঁ, রাইট? এখন আমাদের এখানে না, আমাদের হচ্ছে লাগবে হচ্ছে উপবৃত্ত। তাহলে একটু খেয়াল করো তো, এটা হচ্ছে একটা উপবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি, উপবৃত্ত। এটা একটা উপবৃত্ত। এই উপবৃত্তের দুইটা ফোকাস, একটা এখানে ফোকাস থাকে, একটা ওখানে ফোকাস থাকে। বুঝতে পারছো? যে কোনো একটা ফোকাসের মধ্যে একটা সূর্য চিন্তা করো, সূর্য চিন্তা করি, এই জায়গায় একটা সূর্য আছে, সান, এবং গ্রহ থাকবে হচ্ছে কক্ষপথে। এটা একটা কক্ষপথ চিন্তা করছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রহ, মনে করো এটা আর্থ, আর্থ, সান, আর্থ। তাহলে সূর্যকে গ্রহগুলো কিভাবে ঘুরতেছে? একটা উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এবং সূর্যকে কই রাখছে? ওই উপবৃত্তাকার পথের ফোকাসে রাখছে। বুঝতে পারছো? ঠিক আছে, মনে রাখবা এই সূত্র থেকে আমরা, মনে রাখবা এটা কিন্তু এমসিকিউ। যদি বলে কেপলারের প্রথম সূত্র থেকে তুমি কি জানতে পাও, তুমি বলো কেপলারের প্রথম সূত্র থেকে আমরা কক্ষপথের, অর্থাৎ গ্রহগুলো যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের আকৃতি সম্পর্কে জানতে পাই। ক্লিয়ার? এরপর খেয়াল করো, এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলতেছে কি, দ্বিতীয় সূত্রের নামটা একটু বলি, ল অফ এরিয়া। দ্বিতীয় সূত্র নাম মনে রাখবা ল অফ এরিয়া। কি বলবা? ল অফ এরিয়া, ল অফ এরিয়া, বা ক্ষেত্রের সূত্র। ঠিক আছে, বলবো হচ্ছে ক্ষেত্রের সূত্র। ক্ষেত্রের সূত্র মানে, ক্ষেত্রের সূত্র মানে উপবৃত্তের, যেখানে ক্ষেত্র নিয়ে একটা কথাবার্তা, এরিয়া নিয়ে একটা কথাবার্তা, বা ক্ষেত্রফল নিয়ে একটা কথাবার্তা। সো একটু ভালো করে মনোযোগ দাও, কি বলতেছে? বলছে গ্রহ ও সূর্যের সংযোজক ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। বুঝো, আগে মনে করো এটা একটা উপবৃত্তাকার পথ। খেয়াল করো, এখানে ছিল কি, সূর্য, এখানে হচ্ছে কে ছিল, এখানে মনে করো আর্থ ছিল, মানে একটা গ্রহ ছিল, এটা গ্রহ। একটা গ্রহ মনে করো এই বিন্দু থেকে বি বিন্দুতে আসে, বি বিন্দুতে আসে, এ থেকে গ্রহটা কিন্তু ঘুরতেছে। ধরুন ওই গ্রহটা এ থেকে বিতে আসছে টি সময়ে, কত সময়? টি সময়ে এ থেকে বিতে আসছে, হ্যাঁ, টি সময় এ থেকে বিতে আসছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, টি সময় এ থেকে যদি বিতে আসে, দেখো কি বলছে, গ্রহ ও সূর্যের মধ্যবর্তী সংযোজক ব্যাসার্ধ রেখা চিন্তা করো। এটা সূর্য, এটা গ্রহ, তার মধ্যে সংযোজক রেখা হচ্ছে এটা। এই যখন এই গ্রহটা যখন এ থেকে বিতে আসে, তখন সরলরেখা হচ্ছে এটা। তাকে এখানে একটা কি তৈরি হয়েছে, এখানে কি তৈরি হয়েছে, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল তৈরি হয়েছে। বুঝতে পারছো? এখানে একটা কি তৈরি হয়েছে, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে।
এখন একটু খেয়াল করো তো, ধরো না এই ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে মনে করো, এই ক্ষেত্রফলের ভ্যালু মনে করো A1, এই ক্ষেত্রফলের ভ্যালু মনে করো এটা ক্ষেত্রফল A1 মনে করো, A1 ক্ষেত্রফলকে আমরা এই দিয়ে প্রকাশ করছি। এখন ধরে নাও গ্রহটা এখান থেকে এখানে আসলো, মনে করো এই জায়গায় আসলো, এই জায়গায় এখান থেকে ধরো না এটা A প্রাইম, এই বিন্দু থেকে ঠিক A থেকে বিতে যাইতে যে সময় লাগছে, ঠিক A প্রাইম থেকে মনে করো এই বি প্রাইমে আসতে ঠিক একই সময় নিছে। যদি A থেকে বিতে যাইতে যদি 100 দিন লাগে, A প্রাইম থেকে বি প্রাইমে আসতেও 100 দিন লাগছে, বুঝতে পারছো? কিন্তু কথা হচ্ছে এখানে দূরত্ব কম, কিন্তু এখানে দূরত্ব কি বেশি। কেন? মনে রাখবা সূর্য থেকে যখন গ্রহগুলো দূরে থাকে তাদের গতি একটু স্লো থাকে, আর যখন হচ্ছে কাছে থাকে তখন গতিবেগ একটু কি থাকে, বেশি থাকে। তাই এখানে একটু বেশি দূরত্ব পাড়ি দিছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানো, সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি যদি এখানেও তাদের কি ক্ষেত্রফল চিন্তা করো, এখানেও তাদের তুমি ক্ষেত্রফল চিন্তা করো, এটা সংযোগ রেখা দিয়ে একটা ক্ষেত্রফল চিন্তা করো, এটাকে যদি তুমি বলো A2, দেখবা A থেকে B তে যেতে যে ক্ষেত্রফল অতিক্রম করছে ঠিক একইভাবে A প্রাইম থেকে B প্রাইমে যেতে ক্ষেত্রফল কি সেমই অতিক্রম করছে, অর্থাৎ বলতেছে A1 ইকুয়াল টু কি A2। তার মানে A থেকে B তে যেতে যদি T সময়ে যায়, A প্রাইম থেকে B প্রাইম যদি একই সময় হয়, তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে, সেম হবে বলতেছে। তাই বলতেছে কি গ্রহ ও সূর্যের মধ্যবর্তী সংযোগ ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে দুইজনের সময় যদি সমান হয়, তাহলে দুইজনের ক্ষেত্রফলও কি হবে, সমান হবে। বুঝতে পারছো? এখান থেকে একটা কোশ্চেন এভাবে আসে, মনে করো মানে এটা হচ্ছে একটা ব্রেন বুস্টার একটা কোশ্চেন। মনে করো এটা হচ্ছে একটা উপবৃত্ত, এটা সান, এটা মনে করো আর্থ। এখন তোমাকে বললো যে হচ্ছে এই আর্থটা এখানে যাইতে সময় নিছে হচ্ছে 30 দিন। এই আর্থটা A থেকে বিতে যাইতে সময় নিছে 30 দিন। ঠিক সেম এই আর্থটা যখন এখানে ছিল, A থেকে বিতে যাইতে সময় নিছে, সময়টা তোমাকে বলা নেই, এটা বলা নেই। A প্রাইম থেকে B প্রাইমে আসছে সময়টা তোমাকে বলা নেই, এটা বলে দিল 30 দিন। এখন এটাও বলে দিল হচ্ছে কি এর ক্ষেত্রফল মনে করে A2, আর ওর ক্ষেত্রফল হচ্ছে A1। বলতেছে শর্ত দিয়েছে A1 ক্ষেত্রফলটা A2 এর 3 গুণ, অর্থাৎ 3A2। বলতেছে এই A1 ক্ষেত্রফলটা, এটা যে ক্ষেত্রফল, এটা এই ক্ষেত্রফলের 3 গুণের সমান। তাহলে A প্রাইম থেকে B প্রাইমে যেতে কত সময় লাগছে, কিভাবে করবা খেয়াল করো। আগে তুমি একটা জিনিস চিন্তা করো, যদি এর 3 গুণ হয়, তাহলে বরাবরের তুমি 3টা ব্যাসার্ধ চিন্তা করো, এভাবে একটা এটা, আরেকটা এটা, আরেকটা হচ্ছে এটা, রাইট? আচ্ছা, তাহলে মনে করো খেয়াল করো, এখানে যেতে 3 ভাগ, এখান থেকে এখানে যেতে 10 দিন, এখান থেকে এখানে যেতে 10 দিন, এখান থেকে যেতে 10 দিন, 30 দিন। তার মানে যদি এই অংশটুকু যদি ওর সমান হয়, তাহলে A প্রাইম থেকে B প্রাইমে আসতে কত দিন লাগছে, 10 দিন লাগছে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো এটা একটা MCQ হিসেবে আসতে পারে। এরপর তৃতীয় সূত্রের নাম হচ্ছে পর্যায়কালের সূত্র। মনে রাখবা, পর্যায়কালের সূত্র বা ল অফ টাইম বা টাইম পিরিয়ড বলা হয়, ল অফ টাইম। খেয়াল করো, প্রতিটি গ্রহের পর্যায়কাল সূর্য হতে এর গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। খেয়াল করো, এটা সূর্য সান, এটা আর্থ ই। এখন খেয়াল করো, এই উপবৃত্তের পৃষ্ঠ হতে মানে উপবৃত্ত থেকে সানের প্রত্যেকটা দূরত্ব কিন্তু সেম না। এখান দিয়ে এখানে একটা দূরত্ব, এখান দিয়ে এখানে একটা দূরত্ব, একটা দূরত্ব। তাই সূর্য থেকে গ্রহের দূরত্বটাকে তোমার গড় দূরত্ব ধরে নিতে হয়। কি দূরত্ব ধরে নিতে হয়? গড় দূরত্ব। বলতেছে সূর্য থেকে গড় দূরত্বটাকে A দিয়ে প্রকাশ করা হয়। বলতেছে গড় দূরত্বের ঘনফল পর্যায়কালের বর্গের সমানুপাতিক, বা পর্যায়কালের বলছে হচ্ছে কি সূর্য প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ হবে, পর্যায়কালের বর্গ। বলছে কি প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে এর ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ এর ঘনফল পর্যায়কালের বর্গ T²। তার মানে পর্যায়কালের বর্গ কার সমানুপাতিক? এর ঘনফলের সমানুপাতিক। এ কি? এ হচ্ছে গড় দূরত্ব। একে
অনেক বইয়ে আর দিয়ে লেখা আছে, অর্থাৎ এভাবে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব লেখা আছে, তো কোনো প্রবলেম নেই। তাহলে একটু বিষয়টা এই সূত্র দিয়ে কি বোঝাচ্ছে খেয়াল করো। ধরে নাও এটা হচ্ছে সান, ঠিক আছে, এটা হচ্ছে একটা উপবৃত্ত, উপবৃত্ত কিন্তু আরও আছে, এখানে আরেক গ্রহের অন্যান্য গ্রহের কিন্তু আছে আরও, বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে এখানে মনে করে মার্স আছে বা সান আছে, মার্স আছে, হ্যাঁ, স্যাটার্ন আছে, হ্যাঁ, মানে হচ্ছে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি থাকতে পারে, রাইট, বা শনি এবার থাকতে পারে, রাইট। এখন এখন কথা হচ্ছে এর গড় দূরত্ব একরকম, এর গড় দূরত্ব এক ধরনের, এর গড় আরেক ধরনের। তাহলে আমাকে বলতে হবে কোন উপবৃত্তের জন্য গড় দূরত্ব বেশি হবে, শেষ উপবৃত্তের জন্য গড় দূরত্ব কি হবে, বেশি হবে। আর সবচেয়ে কম গড় দূরত্ব কার জন্য হবে, এই উপবৃত্তের জন্য মানে গড় দূরত্ব কম হবে। তাহলে মনে রাখবা যার গড় দূরত্ব কম তার পর্যায়কাল কম, আর যার গড় দূরত্ব বেশি তার পর্যায়কাল কি বেশি। পর্যায়কাল মানে কি, একটা গ্রহ এখান থেকে যাত্রা শুরু করে আবার আগের জায়গায় আসলে এটাকে আমরা বলি একটা পর্যায়কাল। তাহলে এটা যদি পৃথিবী বলি, তার পৃথিবীর পর্যায়কাল কত হবে, 365 দিন। ঠিক মঙ্গলের আরো বেশি, ঠিক বৃহস্পতির আরো বেশি, বুঝতে পারছি কিনা? অর্থাৎ যার গড় দূরত্ব কম তার পর্যায়কালও কি কম, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এটা, যার গড় দূরত্ব বেশি তার পর্যায়কালও বেশি। সো এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, এখান থেকে আমি লিখতে পারি টি স্কয়ার বাই আর T1 R1 কিউব T2 স্কয়ার R2 কিউব, এটা দিয়ে ম্যাথ আসতে পারে, বুঝতে পারছো? অর্থাৎ তুমি এখান থেকে R1 যদি জানো, একটা কক্ষপথের, মনে রাখবা একটা কক্ষপথের তুমি যদি কি গড় দূরত্ব জানো, এবং আরেকটা কক্ষপথের গড় দূরত্ব যদি জানো, এবং একটা কক্ষপথের গ্রহের পর্যায়কাল জানো, তাহলে আরেকটার জন্য তুমি কি বের করতে পারবা, T2 বের করতে পারবা, বুঝতে পারছো? সো এই সূত্রটা অ্যাপ্লাই করে অনেক ম্যাথ আছে, সেটা একটু গাইড থেকে দেখে নিবা বা বই থেকে দেখে নিবা, বইয়ে আছে উদাহরণ হিসেবে। এখন আমরা দেখবো হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, অর্থাৎ মহাকর্ষটা কি মনে রাখবা, আমরা জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের, মানে বস্তুর একে অপরের আকর্ষণকে কি বলা হচ্ছে, মহাকর্ষ। অর্থাৎ মহাকর্ষ কি, মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ। মনে রাখবা আকর্ষণ করলে আমরা লেগে যাই না কেন, ধরো আমার সাথে সবকিছুর আকর্ষণ আছে, আমিও মহাকর্ষের একটা বস্তু, রাইট। সো আমার সাথে তো অনেকে লেগে যাওয়ার কথা ছিল, তাই না? আমার আশেপাশে যত বস্তু আছে সবগুলো আমার গায়ের সাথে লেগে যাওয়ার কথা ছিল, তাই না? বা আমি কারোর সাথে মানে আমি কোনো একটা বস্তুর সাথেও লেগে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু কথা হচ্ছে কি, কথা হচ্ছে লাগে না কেন, বা হচ্ছে কি আমাদের মধ্যে একটা কি আকর্ষণ বল যেটা হয় ওইটা দেখা যায় না কেন? হ্যাঁ, মনে রাখবা এই আকর্ষণ বলের মান অনেক অল্প। মনে রাখবা মহাকর্ষীয় আকর্ষণ বল অনেক দুর্বল, বুঝতে পারছো? এই আকর্ষণ বলটা যে আকর্ষণ হচ্ছে না কেন, কারণ এই বলটা অনেক দুর্বল, ঠিক আছে? দুর্বল হওয়ার কারণে এটা আমাদের কোনো ফিল হচ্ছে না, বুঝতে পেরেছো? কিন্তু বাট এটা কিন্তু আছে। মনে রাখবা মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের যে আকর্ষণকে মানে মহাকর্ষ বলে। তো একটা বস্তু মনে করো আরেকটা বস্তুকে আকর্ষণ করছে, যে কোনো বস্তু, এটা মহাকর্ষ। যেমন মনে করো এটা মনে রাখবা যে কোনো বস্তু, মনে রাখবা যে কোনো বস্তু প্লাস যে কোনো বস্তু, যে কোনো বস্তু, যে কোনো বস্তু প্লাস যে কোনো বস্তু, তাদের মধ্যবর্তী আকর্ষণকে মহাকর্ষ। এটা হতে পারে মনে করো চাঁদ, সূর্য, মানুষ, চাঁদ, আম, যেহেতু আমের দিন এখন, আম, এক্সেট্রা এক্সেট্রা। আম পৃথিবী হতে পারে, পৃথিবী কিন্তু কি মহাবিশ্বের একটা বস্তু। এখন চলো আমরা একটু দেখি মহাকর্ষ। আমরা বুঝতে পারলাম মহাকর্ষ হচ্ছে যে কোনো বস্তুর সাথে যে কোনো বস্তুর মানে মধ্যবর্তী যে আকর্ষণ। এখন আমরা দেখবো হচ্ছে অভিকর্ষ। কি দেখবো? আমরা এখন দেখবো হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী হয়, একটি কি হয়, একটি
পৃথিবী হয় তবে পৃথিবী ও ওই বস্তুর মধ্যবর্তী আকর্ষণকে মহাকর্ষ বল, অভিকর্ষ বলে। তার মানে কি বলছো দেখো, আমি একটু আগে বললাম, দেখো যদি বললাম যে হচ্ছে যে কোনো বস্তু সাথে যে কোনো বস্তুর আকর্ষণ, যে কোনো বস্তুর আকর্ষণ, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে মহাকর্ষ। এটা কি ছিল? এটা হচ্ছে মহাকর্ষ, তাই না? এখন যে কোনো বস্তুর মধ্যে একটা হচ্ছে যদি পৃথিবী, অপরটা যদি যে কোনো বস্তু হয়, তাহলে মনে রাখবা যে কোনো বস্তু আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি অভিকর্ষ। অভি মানে হচ্ছে পৃথিবী, অভিকর্ষ। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি পৃথিবী আর চাঁদ অভিকর্ষ, পৃথিবী আর মানুষ অভিকর্ষ, পৃথিবী আর চাঁদ, পৃথিবী আর আম অভিকর্ষ। যদি বলি এভাবে আম আর আম, তাহলে এটা হচ্ছে মহাকর্ষ। আম আর চাঁদ মহাকর্ষ, বুঝতে পারছো? আচ্ছা, এবার মাথায় রাখবো পৃথিবীও কিন্তু মহাবিশ্বের একটা বস্তু, তাই মনে রাখবো অভিকর্ষ এক প্রকার কি মহাকর্ষ। তাই ভাইয়ার এখান থেকে বলতে পারে কি সকল অভিকর্ষ কিন্তু মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ না। তাহলে আম প্লাস চাঁদ শুধুমাত্র মহাকর্ষ। এখন যদি বলে পৃথিবী আম, এটা অভিকর্ষ হবে, এটা আবার কি মহাকর্ষ হবে। মহাকর্ষ কখন হবে? যদি পৃথিবীকে একটা মহাবিশ্বের বস্তু ধরে নিই। তাই বলা হয় একটা প্রশ্ন আসবে অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ, ব্যাখ্যা করো। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ, এখন সব ক্লিয়ার আছে। এখন একটু দেখি পরবর্তী কি আছে। মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? মনে রাখবা এই যে বললাম দুইটা বস্তুকে একে অপরকে কি করে আকর্ষণ করে, এটাই মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের যে সূত্রটা, এটা সায়েন্টিস্ট নিউটন দিছে। কে দিছে ভাইয়া? সায়েন্টিস্ট নিউটন। নিউটন কি বলছে? গ্র্যাভিটেশনাল ফোর্স বললো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে তা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। 2 নাম্বার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কি বলছে একটু বলি, মনোযোগ দাও। এটা একটা বস্তু মনে করো, এই বস্তুর ভর মনে করো m1, মহাকর্ষীয় বস্তু। এটা একটা বস্তু, এই বস্তুর ভর মনে করো m2। এখন m1 এবং m1 বস্তুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে হবে। এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এটাকে, এই দূরত্বটাকে তারা ডি ধরে নাও। কি ধরে নাও? বললো যে বল, প্রথম বলছে কি, প্রথম সূত্র হচ্ছে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, এই বলটা তাদের গুণফলের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 সমানুপাতিক m2। 2 নাম্বার বললো যে আবার বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বলতেছে বর যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে। তারপর হচ্ছে কি দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল তত কম হবে, বুঝতে পারছো? তাই ব্যস্তানুপাতিক। এবং বলছে এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ বলগুলো একটা বস্তুর কেন্দ্র থেকে আরেকটা বস্তুর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, এটা বোঝানো হচ্ছে। এই দুইটা থেকে একটা সূত্র তৈরি করা হয়েছে, F সমানুপাতিক m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি কি সমানুপাতিক চিহ্ন উঠলে F ইকুয়াল টু জি m1 m2 ডি স্কয়ার। জি কে কি বলা হয় মনে রাখবা? জি কে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মনে রাখবা জি এর এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না, বুঝতে পারছো? জি এর মান মুখস্থ রাখবা। আর কি মুখস্থ রাখবা? মনে রাখবা জি এর মাত্রা একক, এগুলো বইয়ে আছে। হ্যাঁ, মাত্রা একক, এগুলো মুখস্থ রাখবা, বুঝতে পারছো? জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যে কারোর উপর নির্ভর করে না। সো এটা দিয়ে তোমাদের একটা সূত্র দিতে পারে। এখন
প্রশ্নটা কেমন হতে পারে মনে করো এভাবে, মনে করে বলতে পারে, মনে করো এটা একটা বস্তু, বুঝতে পারছো, এটা একটা বস্তু, এটা মনে করো 500 কেজি, এটা মনে করো হচ্ছে 400 কেজি। ওদেরকে পরস্পরকে 1 মিটার দূরে রাখা হয়েছে, এখান থেকে দূরত্ব দিছে, এই দূরত্বটা দিছে বলছে 1 মিটার, পরস্পরকে 1 মিটার দূরত্ব রাখা হয়েছে। অর্থাৎ এর কেন্দ্র থেকে এর কেন্দ্র 1 মিটার না বললো, আমি মনে করো হচ্ছে কি যদি বলি এদেরকে আমরা 2 মিটার দূরে রাখছি, ওর কেন্দ্র থেকে ওর কেন্দ্র 2 মিটার দূরে আছে। আমি বললো ওদের মধ্যবর্তী আকর্ষণ বল কত, কি বলবো, কি বের করে এফ বের করতে বলছে, রাইট? দেখো তোমার M1 দেওয়া আছে কত, M1 500 কেজি, M2 দেওয়া আছে কত 400 কেজি কেজি। এবার দূরত্ব দেওয়া আছে D দেওয়া আছে 2 মিটার, এখান থেকে F বের করবা। F এর সূত্র কি, F এর সূত্র হচ্ছে F ইকুয়াল টু G M1 M2 ডিভাইড বাই কি D স্কয়ার। G এর মান বসাও, এই মানগুলো বসাও, F এর মান পাবা, মনে রাখবে F এর মানটা অনেক অল্প পাবা, বুঝতে পারছো? এই অল্প মানে 10⁻⁵ -3 এটা বের কিছু পাবা, অর্থাৎ অনেক অল্প, এত বেশি অল্প যে এখানে আকর্ষণ বল হওয়ার না হওয়া সেই অবস্থা, তাই আকর্ষণ বলটা উপস্থিতি বোঝা যায় না। এটা গেল। এবার তোমাকে যদি একটা প্রশ্ন করে, মনে করো এটা একটা বস্তু M1, এটা একটা বস্তু মনে করো M2, এর মাঝামাঝি একটা বস্তু রাখছো, মনে করো এটা M3 রাখছো, মানে এটাকে আমি বড় হাতের M ধরি, মানে শুধু M ধরতে পারো চাইলে, বা এটাকে আমি বড় হাতের M1 ধরি, এটা বড় হাতের M2 ধরি, আর এটা ছোট হাতের M ধরি। এখন বললো যে দেখো এই বস্তুটা ওর দ্বারা আকর্ষিত হবে, ওর দ্বারাও কি হবে আকর্ষিত হবে। প্রশ্ন হচ্ছে ওর আকর্ষণ বল কত হবে। তার মানে আকর্ষণ হিসেবে ও টানতেছে, ওর জন্য একটা বল কাজ করবে, এটাকে F1 ধরতে পারো, ওর জন্য একটা বল কাজ করবে, এটাকে F2 ধরতে পারো। F1 আর F2 বের করবা সূত্র অনুসারে। F1 কিভাবে বের করবা, দেখো F1 বের করার নিয়ম হচ্ছে G M1, তো এটা হচ্ছে M, তাদের মধ্যবর্তী দূরত্ব যে কোনো ভাবে মনে করো এটা হচ্ছে তোমাকে এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব বলে দিবে, তো D বলে দেবে, তো ধরো এটা ধরে নিতে পারো X, তার মানে এটা হবে কি D - X, রাইট? তার মানে এটা X স্কয়ার হবে। ঠিক F2 বের করবা, G M2 M, M2 এর সাথে M, দূরত্ব কত মধ্যবর্তী D - X স্কয়ার। এবার কি করবা, এখানে তার মানে এ কত বল অনুভব করবে, তাহলে F ইকুয়াল টু লব্ধি বল, কারণ ও টান সেদিকে, ও টান সেদিকে, তার লব্ধি বল কত, লব্ধি বল হচ্ছে F ইকুয়াল টু রুট ওভার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos আলফা। আলফা কত বলতো, আলফা হচ্ছে দেখো আলফা হচ্ছে দুই পাশে তো 180 ডিগ্রি, বুঝতে পারছো? শেষ। সো এভাবে আসতে পারে, ক্লিয়ার? দেন মহাকর্ষ বল বুঝতে পারছে। এবার আমরা একটা জিনিস দেখবো, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি, জি অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ বস্তুর বেগ বৃদ্ধির যে হার, বস্তু পরন্ত অবস্থায় বেগ বৃদ্ধির যে হার, সেটা বলা হচ্ছে ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলার কারণ হচ্ছে সে পৃথিবীর প্রভাবে আকর্ষিত হচ্ছে, বুঝতে পারছো? তাই এটাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন একটু খেয়াল করো, জি এর মান কি বের করবো। দেখো জি, আমরা জি এর মান ইকুয়াল টু জানি, জি এর মান ইকুয়াল টু জি ইকুয়াল টু, বা এবার বলতে পারি ধরো এটা যদি এফ, এটা যদি একটা পৃথিবী হয়, ধরো এটা পৃথিবী, এটা মনে করো পৃথিবী, যেহেতু অভিকর্ষ বলছে পৃথিবী বরকে বড় হাতের এম ধরি, এবং পৃথিবীর উপর মনে করি এটা একটা বস্তু, পৃথিবীর ছোট হাতের এম ধরি। এখন বস্তু আর পৃথিবীর দূরত্ব কার সমান, ধরে নাও এটা কাছাকাছি ব্যাসার্ধের সমান। আমি বলতে পারি না বস্তু এত ছোট, পৃথিবী থেকে এত ছোট, আমি বলতে পারি বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যা বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কি তা, কারণ বস্তু নগণ্য, বোঝা গেছে কিনা? তাহলে বলতো এখান থেকে আমি আকর্ষণ বল F ইকুয়াল টু কি বলবো, F ইকুয়াল টু জি প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর গুণফল দূরত্বের স্কয়ার, বুঝতে পারছো? তাহলে বলো এখান থেকে আমি এটা লিখতে পারি, তাই না?
এখন একটু খেয়াল করতে, এফ ইকুয়াল টু আমরা কি জানি, ছোটবেলা থেকে শিখছি এফ ইকুয়াল টু এম জি, জি এম বাই আর স্কয়ার। এখন বলতো ভাইয়াকে, সেটা হচ্ছে কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে, তাহলে লিখতে পারো জি এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এটাকে আমি বলতে পারি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠে বস্তুর অভিকর্ষ ত্বরণ, যেহেতু ভূপৃষ্ঠে আছে, তাহলে আমি এখান থেকে একটা অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি জানো? এখান থেকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর কি করে না, নির্ভর করে না। বুঝে গেছে? ক্লিয়ার? তার কারণে মনে রাখবো পৃথিবীর সব জায়গার মধ্যে, মনে রাখবো পৃথিবীর সব স্থানে ভর সেম, কিন্তু ওজন সেম না। ঠিক আছে? অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়। তার মানে আরেকটা মনে রাখবো, অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করবে না। ক্লিয়ার? নির্ভর করবে কি, পৃথিবীর ব্যাসার্ধের উপর, হ্যাঁ, এবং ওই গ্রহের ভরের উপর ডিপেন্ড করতেছে আর কি, রাইট? এবার একটু খেয়াল করো তো, এখন মনে করো এই বস্তুটাকে আমি একটু উপরে তুলে দিব। ধরো না, পৃথিবীটা আবার রাখি আমি, এই যে পৃথিবী ছিল, এটা ধরো এটা পৃথিবী ছিল, হ্যাঁ, বড় একটা পৃথিবী, বস্তু আগে এখানে ছিল, এখন বস্তুকে আমি উপরে তুলে দিচ্ছি, বস্তুকে উপরে তুলে নিচ্ছি, এই জায়গায় তুলে নিচ্ছি। এটা বড় বস্তু ছিল। এখন বলো এই ব্যাসার্ধ কত ছিল? এই ব্যাসার্ধ ছিল কত? এই ব্যাসার্ধ ছিল আর, এটা ছিল আর। এখন ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা হচ্ছে এটা, ধরো না ভূপৃষ্ঠ হচ্ছে এটা, তো ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা হচ্ছে কত? এইচ। তাহলে এই জায়গায় অভিকর্ষ ত্বরণকে আমি জিএইচ বলবো। ক্লিয়ার? তাহলে বলো তো, ঠিক সেম টু সেম, এটা জাস্ট মধ্যবর্তী দূরত্ব কি আর প্লাস এইচ হবে। সূত্র এটাই আসবে, সূত্র এটাই আসবে, জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। বুঝতে পারছো? জাস্ট দূরত্বটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এটা বুঝে গেছো? তার মানে এটা হচ্ছে জিএইচ, অর্থাৎ হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জি এর মানটা তোমাকে যদি নির্ণয় করতে বলে, দেখো তুমি কি শিখলে, ভূপৃষ্ঠে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। মনে রাখবা পৃথিবীর বর মুখস্থ রাখবা, 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ রাখবা 6.4 × 10⁶ মিটার। এখানে ভরের মান বসাও, এখানে আর এর মান বসাও, আর জি এর মান বসাও 6.673 × 10⁻11। ঠিক আছে? তাহলে তুমি এখানে জি এর মানে জি পাবা হচ্ছে, মানগুলো যদি বসাও 9.81 ms ইনভার্স 2, এটা পাবা। তার মানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি 9.81 ms ইনভার্স 1, ঠিক আছে, সরি ms ইনভার্স 2, ত্বরণ না, ms ইনভার্স 2। ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ মান পৃথিবীর জন্য ফিক্সড 9.81। ক্লিয়ার? অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর জন্য ফিক্সড। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করো, এখন এই জি এর মান বুঝছো, স্থান ভেদে বা কিছু কারণে চেঞ্জ হয়। আমরা কি বললাম, জি এর মান কি ছিল? জি এর মান ছিল, দেখো ভাইয়ারা বললাম কি, জি এর মান ছিল হচ্ছে 9.81। কিন্তু মনে রাখবা, স্থান বা কয়েকটা জিনিসের বিবেচনা করলে জি এর মান কি হয়, পরিবর্তন হয়। জি এর মান পরিবর্তনের চারটা কারণ, একটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য, একটা হচ্ছে ভূপৃষ্ঠের থেকে এইচ উচ্চতা নিয়ে গেলে, একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতা নিয়ে গেলে, একটা হচ্ছে আহ্নিক গতির কারণে। ঠিক আছে? প্রথমে আমরা দেখাবো পৃথিবীর জি এর মানের কারণ। প্রথম দোষী হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য, রাইট? চলো একটু দেখি পৃথিবীর আকৃতির জন্য। খেয়াল করো, পৃথিবী আকৃতি কেমন বলো? পৃথিবী কি গোলাকার? না, পৃথিবী গোলাকার না, পৃথিবী চ্যাপ্টা। হ্যাঁ, মেরু অঞ্চল দিকে একটু চাপা বলে। ঠিক আছে? এটা যদি পৃথিবী বলি, পৃথিবীর জন্য একটু অক্ষরানি চাপা। এই অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলটা বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর, বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, আর এই অঞ্চলটা আমরা বলবো কি, এই অঞ্চল আর এই অঞ্চল মেরু অঞ্চল। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল বা পোলার রিজিয়ন। ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবা, আমরা একটা সূত্র জানি, একটু আগে শিখলাম, কি শিখছে বলো না, জি ইকুয়াল টু ভূপৃষ্ঠে জি এম বাই আর স্কয়ার, রাইট? এটা ভূপৃষ্ঠে। তাহলে ভাইয়াকে বলো তো, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি এম বাই আর স্কয়ার, তার মানে জি কার উপর নির্ভর করতেছে? ভরের উপর। ভর বাদ দিলাম, মনে করো ব্যাসার্ধটা ইম্পর্টেন্ট। তার মানে বলতেছে কি, ব্যাসার্ধের সাথে জি এর সম্পর্ক কি, যার আর বেশি, মানে যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি কি কম, আর যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি কি বেশি। একটু খেয়াল করে দেখো তো, এই জায়গায় বিষুবীয় অঞ্চলের যদি তুমি যদি এই জায়গায় দাঁড়াও, ঠিক আছে, এই জায়গায় যেহেতু আসো, তাহলে কেন্দ্র হতে এই অঞ্চলের
দূরত্ব কি কেন্দ্র হতে, এটা পৃথিবী, মনে করো এটা পৃথিবী, বুঝতে পারছো? পৃথিবীর কেন্দ্র, এটা কেন্দ্র থেকে এই জায়গায় দূরত্ব কত, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। আর এখানে আর বেশি, বলতো কোন অঞ্চলে আর কম, তুই বললাম মেরু অঞ্চলে কিন্তু কি ব্যাসার্ধ কি একটু কম, আর এখানে কম, আর এখানে আর কি একটু বেশি। মনে রাখবা যেখানে আর বেশি সেখানে জি কি কম, এখানে আমরা সূত্রের মধ্যে আছে যেখানে আর বেশি হবে জি কম হবে, আর যেখানে আর কম সেখানে জি কি বেশি। ক্লিয়ার? আর যেখানে জি বেশি সেখানে ওজনও বেশি, আর যেখানে জি কম সেখানে ওজনও হচ্ছে কি কম। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটা সুন্দর করে এই ব্যাখ্যা করবা, বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি হয় জি এর মান কম, ঠিক আছে, আর এখানে ব্যাসার্ধ কম হয় জি এর মান একটু কি বেশি। তাহলে আমরা পৃথিবীর আকৃতির জন্য জি এর মানের পরিবর্তন পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে জি এর মানের পরিবর্তনের আরো দুইটা কারণ আছে, একটা হচ্ছে আরো তিনটা কারণ আছে। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে, একটু খেয়াল করো, এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা ভূপৃষ্ঠ, ঠিক আছে, আমি এটা গোল চিন্তা করছি, হ্যাঁ, আপাতত মনে করো পৃথিবীটা গোল আঁকছি আমি, একটু খেয়াল করো। এটা যে পৃথিবী হয়, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এই জায়গায়, মানে আমরা কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের, এটা কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উচ্চতা, মানে ভূপৃষ্ঠের যে দূরত্ব, এটাকে আমরা বলি কি ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে এটা পৃথিবীর ব্যাসার্ধ। আর এই জায়গায় একটা বস্তু রাখা হয়েছে, মনে করো এই জায়গায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি, এবার এই জায়গায় অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি, জিই, রাইট, এটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। আমরা এটা ধরে নিই ভূপৃষ্ঠে, মনে রাখবা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু, তোমরা জানো ভূপৃষ্ঠে একটু আগে শিখছো gm/r²। এখন বস্তুটাকে মনে করো এখানে নিয়ে যাওয়া হয়েছে, এই উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কি হবে, জিএইচ, কত উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে, দেখো এইচ উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে, এইচ, তাহলে বলো এই জায়গায় অভিকর্ষ ত্বরণ কি হবে, এইচ উচ্চতায় জিএইচ ইকুয়াল টু gm/r², আর প্লাস এইচ² প্লাস এইচ², বুঝতে পারছো? একটু করেছে। এখন তুমি এখানে এটা 1 নং ধরবা, এটা 2 নং ধরবা। 1 নং আর 2 নম্বর যদি তুমি প্রতিপাদন করো, দেখো তাহলে তোমাদের কাছে একটা এরকম সূত্র আসবে। 1 নং এবং 2 নং যদি একটা প্রতিপাদন করো, তাহলে তোমাদের কাছে এই সূত্রটা আসবে। 1 ও 2 সমাধান করে একটা সূত্র পাবো, সেটা হচ্ছে জি এইচ ইকুয়াল টু r/r প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, এই সূত্রটা পাবো, বুঝতে পারছো? অর্থাৎ তুমি জি মনে রাখবা, এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, রাইট, মনে রাখবা এটা তো মুখস্থ 9.81, রাইট। আর কি, আর হচ্ছে গ্রহের বা পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে, যেহেতু পৃথিবী বলছে না, পৃথিবীর ব্যাসার্ধ। আর এইচ কি, তুমি কত উচ্চতা নিয়ে গেছো, বস্তুটা কত উচ্চতা নিয়ে গেছো, অর্থাৎ কত উচ্চতায় তুমি অভিকর্ষ ত্বরণ চেক করতেছো, উচ্চতা, রাইট। আর এটা হচ্ছে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, বুঝে গেছে কিনা? তার মানে এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, কোশ্চেনটা এরকম মনে করো, কোশ্চেনটা যদি বলি, দেখো ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি, পাহাড়ের উচ্চতা মনে করো হচ্ছে 5 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান তুমি জানো বা বলে দিবে, ঠিক আছে। তোমাকে বললো এই স্থানে, অর্থাৎ এটা চূড়াই, মানে পাহাড়ের চূড়াই, এই জায়গায় জি কত, কিভাবে বের করবা? তুমি জানো এই জায়গায় পাহাড়ের উচ্চতায় জিএইচ করবা, কথা বুঝে গেছি কিনা? জিএইচ এগুলো কি শিখছে, r/r প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু কি
জি। এখন জি তোমার মুখস্থ 9.81, ক্লিয়ার কিনা? জি তোমার মুখস্থ হচ্ছে 9.81, এটা মুখস্থ। এইচ বলে দিছে 5 কিলোমিটারকে মিটার নিয়ে যাবা, আর তো জানো এইচ তো বললো, তাহলে জিএইচ এই জায়গার জন্য কি পেয়ে যাবা? জিএইচটা পেয়ে যাবে, এই যে জিএইচটা পাবা, ক্লিয়ার? এখন তোমাকে যদি বলা হয় এই চূড়ায় মনে করো তোমার ভর বলে দিচ্ছে 70 কেজি, তোমার ভর বলে দিচ্ছে 70 কেজি। এখন বললো পাহাড়ের চূড়ায় তোমার ওজন কত? তুমি কি করবা? পাহাড়ের চূড়ায় যদি তোমার ওজন বের করতে বলে তুমি কি করবা বলো তো? পাহাড়ের চূড়ায় ওজন বের করতে বললে পাহাড়ের চূড়ায় ওজন হবে WH M, আমরা জানি ওজন ইকুয়াল টু mg, যেহেতু জিটা হচ্ছে উচ্চতার জন্য উচ্চতা হিসাব করা mgh। তাহলে ভূপৃষ্ঠে কত হবে? ভূপৃষ্ঠে তুমি সেটা WE ধরে নিবা, তাহলে বলো mg না mg, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, আর এখানে হচ্ছে কি এই উচ্চতা অভিকর্ষ ত্বরণ। এখন তুলনা করবা পাহাড়ের এই উচ্চতায় ওজন বেশি নাকি এই উচ্চতায় ওজন বেশি, অর্থাৎ হচ্ছে ভূপৃষ্ঠে ওজন বেশি, সে তোমাকে তুলনা করতে বলবে। বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো ম্যাথটা কেমন হবে? তার মানে আমাদের সূত্র হচ্ছে এটা। তো এটা মনে রাখবা। এবার বইয়ের মধ্যে একটা সূত্র আছে, এরকম বইয়ের মধ্যে একটা সূত্র আছে, যদি বলে যদি পৃথিবীর ব্যাসার্ধ থেকে উচ্চতা যদি অনেক অনেক বেশি হয়, পৃথিবীর ব্যাসার্ধ থেকে উচ্চতা কি অনেক বেশি হয়, তাহলে তুমি সূত্র এটা ইউজ করতে পারবা, GH = 1 - 2h/r × g। বুঝতে পারছো? এটা লাগবে না, এটা জাস্ট এমনি আমি সিকিউর জন্য পড়াচ্ছি। যদি অনেক বেশি উচ্চতা হয়, অর্থাৎ ব্যাসার্ধ কত পৃথিবীর? 4 × 10⁶ মিটার, এটা থেকে যদি অনেক বেশি হয়, হ্যাঁ এইচ এর মানটা, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ক্লিয়ার? আচ্ছা ওকে, এবার তাহলে এটা যাই গেল। এবার হচ্ছে ডি গভীরতার জন্য, ডি গভীরতায় আমরা দেখবো, ডি গভীরতায় এখন এতক্ষণ আমরা উচ্চতায় উঠছি, এখন আমরা ডি গভীরতায় যাব। এখন হচ্ছে আমরা গভীরতায়, গভীরতায় যাব। এই যে পৃথিবী, খেয়াল করো, এতক্ষণ আমরা উচ্চতায় উঠছি, এখন হচ্ছে গভীরতায় যাব। দেখো খেয়াল করো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে বস্তু ছিল, এখন বস্তু গভীরে যাবে, অর্থাৎ মাটি কেটে কেটে গভীরে ঢুকতেছে। মনে এই গভীরে ঢুকছো, এই গভীরে বস্তুটা চলে আসলো। এখন কতটুকু গভীর করছো? তুমি ডি পরিমাণ গভীর করছো। কতটুকু গভীর করছো? ডি পরিমাণ গভীর করছো। পৃথিবীর ব্যাসার্ধ কত? আর। এটা পুরোটা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, তাহলে আর তুমি যদি ডি গভীরে যাও, এই জায়গায় আসো, তুমি যদি এই জায়গায় আসো ডি গভীর করে, তাহলে বাকি অঞ্চলটা কত হবে? আর থেকে ডি বিয়োগ করলে আর - ডি। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন একটু খেয়াল করবা, সেটা হচ্ছে তুমি কিন্তু এই জায়গায় আসো, তাহলে যে জায়গায় গর্ত করে ঢুকছো ওই জায়গার পরিমাণ কত? ডি। তার মানে তুমি যদি ডি এর মান জানো, তাহলে তুমি বলো ভূপৃষ্ঠের জন্য কি শিখছো? জি কি শিখছো? জি ভূপৃষ্ঠে জি শিখছো, GM/r²। বুঝতে পারছো? হ্যাঁ, r²। কিন্তু এখানে জি কি? এখানে জি হচ্ছে GD = GM/, এখন এখানে GM বলতে পারবো না। কেন এম বলতে পারবো না? কারণ যখন এখানে আছে তখন পুরা ভর হিসাব করছো, যখন এখানে ছিল তখন এই পুরা ভরটা হিসাব করতে হবে, এই ভরটা হিসাব করতে হবে, তখন পুরা পৃথিবী ধরলে হবে না, তখন এখানে এমটা চেঞ্জ হয়ে এম প্রাইম হয়ে যাবে আর প্রাইম² হয়ে যাবে। বুঝতে পারছো? সো আমি এটা চিন্তা করব না, আমি ডিরেক্ট সূত্র লিখে দিই কি হতে পারে। তুমি যদি ডি গভীরতা যাও, ডিরেক্ট সূত্র আছে, ডি গভীরতায় গেলে GD = 1 - d/r × g। তার মানে কি? ভূপৃষ্ঠ হচ্ছে জি, এটা ভূপৃষ্ঠের মান মনে আছে 9.81। ডি মানে কি? তুমি কতটুকু গভীর করে ঢুকতেছো, এই পরিমাণ। দেখো তুমি এই পরিমাণ গভীর করে ঢুকছো, এই পরিমাণ গভীর করে ঢুকছো, রাইট? এটা হচ্ছে তোমার ডি এর মান, ডি বসাবা। আর পৃথিবীর ব্যাসার্ধ, আর জিডি হচ্ছে কি এই স্থানে, অর্থাৎ এই স্থানে অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। গভীরতা যদি জানো, ডি মানে কি? গভীরতা যদি জানো, তাহলে ওই গভীরে অভিকর্ষ ত্বরণ সেটা বের করতে পারবা। এখন তোমাকে যদি বলে ওই গভীরের মধ্যে তোমার ওজন বের করতে বলছে, তাহলে কি WD = ওজনকে W দিয়ে প্রকাশ করছি, বস্তুর ভর এবং কি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে, তাহলে হচ্ছে কি আমরা ডি গভীরতায় কি পেয়ে যাব? ডি গভীরতায় ওজন পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাবো।
বুঝো গ্রাফটা কি, গ্রাফটা হচ্ছে তোমরা ভালো করে একটু বুঝলে বা চেষ্টা করলে পারবা, এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা থাকে। খেয়াল করো, এটা পৃথিবী ছিল তাই না, পৃথিবীর কেন্দ্রে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা, এটা পৃথিবীর ভূপৃষ্ঠ, এটা উচ্চতা, একটা উচ্চতায় আছে, ক্লিয়ার। এখন খেয়াল করে, এটা পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে কি উচ্চতা, ক্লিয়ার। আচ্ছা একটু খেয়াল করো, কেন্দ্রে তোমার অভিকর্ষ ত্বরণ কত, খেয়াল করো তুমি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি পাইছো, জি ইকুয়াল টু gm/r², রাইট। ভূপৃষ্ঠ থেকে যত গভীরতায় যাবা তার জন্য সূত্র শিখেছি, অভিকর্ষ ত্বরণ জিডি ইকুয়াল টু 1 - d/r ইন্টু জি, যত গভীরে যাবা তার জন্য অভিকর্ষ ত্বরণ, আর যত উচ্চতায় উঠবা তার জন্য অভিকর্ষ ত্বরণ gh ইকুয়াল টু 1 gh ইকুয়াল টু r/r+h হোল স্কয়ার ইন্টু জি, বুঝে গেছে। এখন খেয়াল করো, তুমি মনে করো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাবা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে গর্ত করতে করতে, ভূপৃষ্ঠ থেকে গর্ত করতে করতে কই গেলা, কেন্দ্রে গেলা। এখন ভাইয়াকে বলো, তুমি ভূপৃষ্ঠ থেকে গর্ত করতে 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 একদম কেন্দ্রে চলে গেছো, তাহলে কতটুকু গর্ত করছো? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রে যাওয়ার জন্য পৃথিবীর ব্যাসার্ধের সমান গর্ত করতে হবে, অর্থাৎ কতটুকু গভীরতা করতে হবে, পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ এখানে ডিটা হবে কত, আর। এখন আমি যদি বলি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত, অভিকর্ষজ ত্বরণ কত, তুমি বলো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রে যাইতে কতটুকু গর্ত হবে করতে হবে, পৃথিবীর ব্যাসার্ধের সমান গর্ত করতে হবে, তাই ডি ইকুয়াল টু আর। এখন ডি ইকুয়াল টু আর, আমরা এই সূত্রে বসাও, এই সূত্রে কি হবে, বসাও এখানে বসাও, জিডি ইকুয়াল টু 1 - ডি কত, ডি হচ্ছে r/r ইন্টু কি, ইন্টু পাশে আছে জি, আর কাটাও, দেখবো 1 - 1 ইন্টু জি, অর্থাৎ 0 পাবা। তার মানে আমি বলতে পারি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কি 0, বুঝতে পারছো? এখন পৃথিবী থেকে তুমি কেন্দ্রে আসো, তাহলে কেন্দ্রে, তাহলে অভিকর্ষ ত্বরণ কি পাইছো, তাহলে আমি বলতে পারি না কেন্দ্রে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে, হ্যাঁ অভিকর্ষ ত্বরণ জি কি পাইছো 0, রাইট। আচ্ছা এটা লিখে রাখছি। এখন কেন্দ্র থেকে মনে করো উপরের দিকে উঠছো, এই জায়গায় উঠছো, কতটুকু উঠছো, পৃথিবীর অর্ধেক গভীরতায় উঠছো, এই জায়গায় উঠছো, এটা হচ্ছে r/2, এটা অর্ধেক উচ্চতায় উঠছো। তাহলে বলো, আমি যদি উল্টা বলি, ভূপৃষ্ঠ থেকে এই জায়গায় আসতে কতটুকু গভীরতা করতে হবে, এই পরিমাণ গভীরতা করতে হবে। তার মানে আমি বলতে ডি ইকুয়াল টু কত বলতে পারি, r/2। তার মানে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অর্ধেক গভীরতায় আসতে হলে তাহলে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক সমান কি করতে হবে, গভীরতা করা লাগবে। অর্থাৎ এই পরিমাণ তুমি কি করবা, গভীরতা করবা। দেখো এই পরিমাণ তুমি গভীরতা করবা, দেখো এই পরিমাণ গভীরতা করবা, হ্যাঁ এই পরিমাণ গভীরতা করবা, এটা হচ্ছে অর্ধেক ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি ডি ইকুয়াল টু কি r/2। তার মানে অর্ধেক যাইতে হলে, তার মানে তুমি যখন ডি এর মান যখন কি করছো, ব্যাসার্ধের সমান করছো, অভিকর্ষ ত্বরণ পাইছো কি 0। ডি এর মান যখন r/2 করবা, তখন ক্যালকুলেশন করে দেখবা ডি এর এখানে, অর্থাৎ এই জায়গায় তুমি r/2 বসাবা। r/2 বসালে দেখবা অভিকর্ষ ত্বরণ পাবা হচ্ছে জিডি, পাওয়া হচ্ছে g/2। ক্যালকুলেশন করে দেখিও। আবার যদি তুমি ডি ইকুয়াল টু 0, অর্থাৎ তুমি যদি কোনো গভীরতা না করো, এখানে যদি তুমি যদি ভূপৃষ্ঠে তাকাও, তার মানে কোনো গভীরতা করো নাই। গভীরতা করো নাই মানে কি, ডি ইকুয়াল টু 0। ডি ইকুয়াল টু 0 করলে তখন জিডি এর মান কার সমান পাবা, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান পাবা। অর্থাৎ তুমি ভূপৃষ্ঠে আসো মানে তুমি কোনো গভীরতা করো নাই। গভীরতা করো নাই মানে ডি এর মান 0। ডি এর মান 0 ওই সূত্রটাতে বসাও,
গভীরতার সূত্রটাতে বসাও, গভীরতার সূত্র যদি তুমি বসাও তাহলে জিডি এর মান কার সমান পাবা, জি এর মান সমান পাবা। ঠিক একইভাবে এখন 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 উচ্চতায় উঠবো। এতক্ষণ গভীরতা নিয়ে করছি, এখন উচ্চতা হচ্ছে কোনটা, জি এইচ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। এখন অর্ধেক উচ্চতায় উঠবো, এখন অর্ধেক উচ্চতায় উঠবো, এই উচ্চতায় অর্থাৎ আর বাই টু, অর্থাৎ এইচ এর মান, এইচ এর মান তুমি আর বাই টু বসাবা। এখন এইচ এর মান আর বাই টু বসাবা, হ্যাঁ এইচ এর মান যদি তুমি আর বাই টু বসাও, ঠিক আছে, এইচ এর মান আর বাই টু বসালে তুমি জিএইচ এর মান পাবা, জিএইচ এর একটা ভ্যালু পাবা। জিএইচ এর আর বাই টু বসালে জিএইচ এর মান কত পাবা আমি একটু এক্স্যাক্টলি বলে দিই, ওয়েট করো আমি এক্স্যাক্টলি বলি। আর বাই টু করলে জি এর মান কত পাবা, কত পড়া, এতগুলো পড়া নিয়ে কেমনে বেঁচে আসো তোমরা, অনেক পড়া, টায়ার্ড, আমি টায়ার্ড। আচ্ছা, যখন উচ্চতা হবে আর বাই টু, আর বাই টু তখন জিএইচ হবে, জিএইচ হবে 0 মানে জিএইচ হবে 0.44 জি। অর্থাৎ এখন দেখো তার মানে এতক্ষণ জি কেন্দ্র থেকে আসতেছো, দেখো কেন্দ্র থেকে 0 উপরে উঠতেছো, জি এর মান বাড়তেছে, উপরে উঠতেছো জি এর মান একদম ভূপৃষ্ঠের সমান হয়েছে। তার মানে কেন্দ্র থেকে উপরের দিকে উঠলে, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ দিয়ে গেলে জি এর মান বাড়বে, আবার ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা উঠবা আবার জি এর মান কমবে। তার মানে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ উঠলা, জি এর মান বাড়তেছে, আর ভূপৃষ্ঠ থেকে আরো উচ্চতা উঠছে, আবার জি এর মান কমতেছে। তার মানে জি এর মান সর্বোচ্চ কোন জায়গায়, জি এর মান সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। তার মানে দেখো ভূপৃষ্ঠ আবার কমতেছে। এখন মনে করো উচ্চতা ব্যাসার্ধের সমান করে দিছো, হ্যাঁ তখন জি আর জিএইচ কি পাবা, উচ্চতা যদি ব্যাসার্ধের সমান করে দাও জিএইচ পাবো হচ্ছে 0.25 জি। এখন তুমি যদি একটু হিসাব করো, একটা গ্রাফ এদিকে রাখবো আমি কেন্দ্র থেকে উচ্চতা, কেন্দ্র থেকে উচ্চতা, আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র উচ্চতা কেন্দ্র থেকে দূরত্ব, হ্যাঁ এদিকে রাখবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। মনে রাখবো অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে কেন্দ্রের মান 0, এটা হচ্ছে কেন্দ্রের 0, হ্যাঁ এটা মনে করো পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা মনে করো 2r, এটা হচ্ছে আর বাই টু, এটা হবে 3r বাই টু। খেয়াল করো এখানে মনে করো জি, জি এর মানে অর্ধেক, এই ভ্যালুটাকে আমরা জি বাই টু বলতে পারবো, জি বাই টু এর অর্ধেক জি বাই 4 বলতে পারবো, জি বাই 4, হ্যাঁ এগুলো বলতে পারবো। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, তুমি ভাইকে বলো তো, পৃথিবীর কেন্দ্রে দেখো, একটু একটু গ্রাফটা একটু ফলো করো, দেখো তো পৃথিবীর কেন্দ্রে যখন ডি 0 ছিল, অর্থাৎ ডি ইকুয়াল টু আর ছিল, অর্থাৎ তোমাকে ভাইয়া যদি বলি এটা পৃথিবী, এই কেন্দ্রে ভূপৃষ্ঠের কেন্দ্রে যাইতে হলে আর সমান গভীরতা করতে হয়। তার মানে তুমি কই আসো, কেন্দ্রে আসো, কথা বুঝতে পারছো, কেন্দ্র থেকে খেয়াল করো, কেন্দ্রে আসো, কেন্দ্রে, এটা কেন্দ্রে হলে বলো কেন্দ্রে, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, 0 না, এখান থেকে শুরু করবো, এখানে বলছে কেন্দ্র থেকে দূরত্ব বাড়াইতে, তাহলে কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত, 0, তাহলে এখানে ভ্যালুটা 0। আচ্ছা বলো তবে একে আর বাই টু উচ্চতায়, হ্যাঁ আর বাই টু উচ্চতায় মানে আর বাই টু যখন হচ্ছে আর বাই টু, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব যখন কি, এটা যখন আর বাই টু হয় তখন এটাও কিন্তু আর বাই টু হয়, রাইট। তাহলে এখান থেকে এই দূরত্ব যখন আর বাই টু, তখন অভিকর্ষ ত্বরণ কত পাইছ, জি বাই টু, পয়েন্ট এখানে যখন আর হয়েছে এখান থেকে এই উচ্চতায় উঠছ, এই জায়গায় অভিকর্ষ ত্বরণ কার, জি এর সমান না, অর্থাৎ এই পয়েন্টটা পাচ্ছে। আমরা এখানে আমি এরকম একটা রেখা পাবো, সরল রেখা পাবো, অর্থাৎ বোঝাচ্ছে কেন্দ্র থেকে যত উপর দিকে উঠবা জি এর মান সরলরেখাভাবে বাড়ে, আবার যত উপর দিকে উঠতে থাকবা জি এর মান আবার কি এভাবে করে কমতে থাকবে, বুঝতে পারছো। তার মানে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, এটা হচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, এটা অর্থাৎ এটা পৃথিবীর অভ্যন্তরে, আর এটা হচ্ছে কি পৃথিবীর বাইরে। পৃথিবীর অভ্যন্তরে সরলরৈখিকভাবে কি বাড়তে থাকে, আবার বাইরে মানে ভূপৃষ্ঠ থেকে যখন আরো বাইরে যাচ্ছ তখন কি আবার কি হচ্ছে কমতে থাকতেছে, মানে কি একটা আয়তকার পরাবৃত্ত হিসেবে কমতে থাকে, বুঝতে পারছো। এটা আসলে এখান থেকে সৃজনশীল আসে, বুঝতে পারছো। মনে হয় ব্যাসার্ধ যখন, ব্যাসার্ধে দেখো ব্যাসার্ধে কি এই জিটা কি মানে যখন কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গেছো, এই জায়গায় গেছো, এই জায়গায় অভিকর্ষ ত্বরণ কত, জি কত 9.8, বুঝতে পারছো। তার মানে এ অর্ধেকে কত, অর্ধেকে 9/2 এর অর্ধেক, দেখো অর্ধেকে 9/2 এর অর্ধেক, বুঝতে পারছো।
কেন্দ্রে কত, কেন্দ্রে হচ্ছে 0। এবার করে হচ্ছে ক্যালকুলেট করতে হয়। এবং তুমি যদি এগুলো অনেক ডিটেলস পড়া আছে, বুঝছো, এগুলো অনেক ভেঙে ভেঙে পড়াই নর্মালি। ওয়ান শট ক্লাসে এগুলো আসলে ভেঙে পড়ানো পসিবল না, কারণ এখানে তোমার ভেঙে পড়তে হলে তুমি নিজেকে একটু মানে ওয়ান শট ক্লাস তোমরা তো এখন শেষ মুহূর্তে প্রস্তুতি, তো এখন একটু তোমাদের নিজেদের কি হতো এফোর্ট দিতে হবে হচ্ছে কি শেষ করার জন্য, রাইট? আচ্ছা, আবার এটার পরবর্তী আরও ক্লাস আছে, চলো। আহ্নিক গতির কারণে, আহ্নিক গতি, পৃথিবীর ঘূর্ণন গতিটা আহ্নিক গতি। ধরো এটা হচ্ছে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে হচ্ছে কত ওমেগা, ওমেগার কারণে ঘূর্ণনের কারণে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কমে। পৃথিবীর দুইটা অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলকে বলি কি বিষুবীয় অঞ্চল, আর এই অঞ্চলকে আমরা বলি কি মেরু অঞ্চল। এখন মনে রাখবা পৃথিবীর বিষুবীয় অঞ্চলের অক্ষাংশের মান, অক্ষাংশ একটা কথা আছে, অক্ষাংশ ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় 0। এখানে অক্ষাংশের মান হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 90। এর মাঝামাঝি যে কোনো পয়েন্টে, অর্থাৎ এখানে 90, মাঝামাঝি বিভিন্ন পয়েন্টে অক্ষাংশের মান ধরে এখানে অক্ষাংশের মান এটা ল্যামডা দিয়ে বলে দিবে, বুঝতে পারছো? এখানে একরকম, এখানে ল্যামডা একরকম, বুঝতে পারছো? এই ল্যামডা দিয়ে আমরা বুঝবো কি অক্ষাংশ। তোমাকে যদি পৃথিবীর তুমি যদি এখানে থাকো তাহলে তুমি কত অক্ষাংশ আসো, তুমি ল্যামডা অক্ষাংশ আসো। তুমি যদি এখানে থাকো তখন বলো তুমি ল্যামডা 90 ডিগ্রি অক্ষাংশ আছে, এখানে 0 ডিগ্রি অক্ষাংশ থাকো, আর মাঝখানে হলে 45 ডিগ্রি অক্ষাংশে থাকছো। বিষুবীয় অঞ্চল বললে ল্যামডার মান অর্থাৎ অক্ষাংশের মান 0। তাহলে বিভিন্ন অক্ষাংশ, তোমার কখনো অক্ষাংশ এখানে থাকতে পারে, এখানে 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 থাকতে পারে। অক্ষাংশের মান যদি চেঞ্জ হয় জি এর মানটাও কিন্তু কি হবে, চেঞ্জ হবে। তার মানে জি এর মানের আরেকটি কারণ হচ্ছে কি অক্ষাংশ পরিবর্তনের জন্য হয় ব্যাপারটা। তার মানে সূত্রটা কি, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ বলে দিবে, ঠিক আছে? তারপর আর কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর কি ব্যাসার্ধ। ওমেগা কি, ওমেগা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর ঘূর্ণন বেগ, পৃথিবীর ঘূর্ণন বেগ, ঘূর্ণন বেগ। এটাকে বের করতে হয়, মনে রাখবো ওমেগা বের করার নিয়ম হচ্ছে, দেখে ফেলো, ওমেগা ইকুয়াল টু 2π/t। টি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণন, ঠিক আছে? 2π বসাবা, পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণন কয় ঘন্টা, 24 ঘন্টা, 24 আওয়ার। 24 আওয়ারকে সেকেন্ডে নিয়ে যাবা, 24 × 60 × 60 আর উপর 2π মানে 3.1416, দেখবা 7.29 × 10⁵ রেডিয়ান -5 রেডিয়ান পার সেকেন্ড, বুঝতে পারছো? তো এটা আসবে, অর্থাৎ হচ্ছে কার মান, ওমেগার মান, এটা পৃথিবীর ঘূর্ণন, বুঝতে পারছো? আর হচ্ছে জি এর মান জানো, অভিকর্ষ ত্বরণ 9.81। এবার জি, তার মানে তোমাকে যদি বলা হয় বিষুবীয় অঞ্চলে জি এর মান কত, বিষুবীয় অঞ্চল যেহেতু বলছে ল্যামডার মান কত 0, তাহলে এখানে ল্যামডার মান 0 বসাবা, তাহলে তুমি বিষুবীয় অঞ্চলে কি পেয়ে যাবা, জি এর মান পাবা। এখন তোমার যদি বলে মেরু অঞ্চলে জি এর মান কত, ল্যামডা মেরু অঞ্চলে জি এর মান কত, ল্যামডা কত 90, ল্যামডা 90 বসাও, মানে মেরু অঞ্চলে জি এর মান পাবা। এখন তোমাকে যদি বলা হয় 45 ডিগ্রি অক্ষাংশ কত, আর ল্যামডার মান বললে 45, হ্যাঁ তুমি এই জায়গায় আসো, তাহলে তোমার ল্যামডার মান 45 বসাতে হবে, তাহলে জি এর মান বের করতে হবে। এখন তোমাকে যদি বলে অক্ষাংশের কারণে ওজনের পরিবর্তন কতটুকু হচ্ছে, তোমাকে বললো বিষুবীয় অঞ্চলে ওজন কেমন আর মেরু অঞ্চলে ওজন কেমন, তাহলে তোমাকে যেহেতু বিষুবী আর মেরু বলে দেওয়া হয়েছে, তুমি বিষুবীর জন্য ল্যামডা জানো, মেরুর জন্য কি জানো, ল্যামডা জানো। তার মানে তোমাকে যদি বলা হয় মেরু, হ্যাঁ, তার মানে ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 0, তার মানে সরি ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অক্ষাংশ 90 ডিগ্রি। তার মানে তুমি G90 জন্য তুমি এখানে কি করবা, সূত্রটা ক্যালকুলেট করবা। G90 জন্য ক্যালকুলেট করা হয়ে গেলে তাহলে তুমি G90 অর্থাৎ ওজন বের করবা 90 ডিগ্রি অক্ষাংশে, অর্থাৎ মেরু অক্ষাংশে mg90, বুঝতে পারছো? তোমাকে তো বলে দিবে বস্তুর ভর। যদি বলে বিষুবীয় বলে, চোখ বন্ধ করে ল্যামডা কত, ল্যামডা হবে কত ডিগ্রি, এই ল্যামডা কত হবে বিষুবীয় অঞ্চলে, ল্যামডা 90 তো 0 ডিগ্রি, তাহলে G0 জন্য তুমি ক্যালকুলেশন করবা, সূত্রে বসাবা, এই যেখানে সূত্র আছে সূত্রে বসাবা, এরপর কি ওজন বের করবা mg0। এবার দুজনের মধ্যে পার্থক্য দেখতে পারো। যদি 45 ডিগ্রি বলতে তাহলে 45 ডিগ্রির জন্য সেম কাজ করবা, ক্লিয়ার? তারপর ওজন বের করবা, তুমি তফাৎ দেখতে পারো, রাইট? আশা করি তোমরা বুঝতে পারতেছো। প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু
ক্লাসটা হয়ে গেছে বুঝছো, আরও আছে কিন্তু আরও অনেকক্ষণ ক্লাসটা আছে। এবার দেখবো হচ্ছে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র কি মনে রাখবা, মহাকর্ষীয় বস্তু কি করে আকর্ষণ, প্রত্যেকটা মহাকর্ষীয় বস্তু একটা আকর্ষণের একটা ক্ষমতা থাকে। মনে করেন আমার ক্ষমতা হচ্ছে এই রুমের ভেতরে, এই রুমের বাইরে গেলে আমি মাইর খাবো, তার মানে হচ্ছে এই রুমটা হচ্ছে আমার ক্ষেত্র, এই রুমের ভেতরে আমি যা ইচ্ছে তা করতে পারবো, কিন্তু এই রুমের বাইরে গেলে আমার কোনো পাওয়ার নাই। তার মানে একটা মহাকর্ষীয় বস্তু তার যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার রাখে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, বুঝতে পারছো? অর্থাৎ এই মহাকর্ষীয় বস্তু এখানের ভিতরে কেউ আসলে তার উপর প্রভাব বিস্তার করবে, কিন্তু বাইরে কেউ থাকলে তার উপর প্রভাব বিস্তার করবে না। তার মানে যতটুকু পর্যন্ত প্রভাব বিস্তার থাকবে সেটাকে বলা হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র, ওই এরিয়াটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এরপর আসে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে মনে রাখবে, এটা হচ্ছে মহাকর্ষীয় বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মনে রাখবা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভরের একটা বস্তু স্থাপন করে, তুমি লিখে ফেলো ভাই কি বলছি, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভরের একটা বস্তু যদি আমি কি করি স্থাপন করি, কয় কেজি ভরের বলো তো, 1 কেজি ভরের, 1 কেজি ভরের একটা বস্তু স্থাপন করি, ওই 1 কেজি ভরের বস্তুটা মহাকর্ষীয় বস্তু দ্বারা যে বলটা অনুভব করবে, ওই বল যে বলটা অনুভব করবে ওই বলটাকে আমরা বলবো হচ্ছে কি মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় কি প্রাবল্য, বুঝতে পারছো? তার মানে 1 কেজি মহাকর্ষীয় প্রাবল্য কি 1 কেজি বস্তুর উপর যে পরিমাণ বল। মনে রাখবা m কেজি বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে F। যখন বস্তুর বল 1 কেজি হয়ে যাবে, ওই 1 কেজির উপর যে বল প্রয়োগ হয় সেটা হচ্ছে F/m, এটাকে বলা হচ্ছে E। ব্যাপারটা হচ্ছে এরকম, 10টা চকলেটের দাম 40 টাকা, তাহলে 10টা চকলেটের দাম কয় টাকা, 40 টাকা, তাহলে 40 টাকাটা হচ্ছে F। তাহলে একটা চকলেটের দাম কত, তাহলে একটা চকলেটের দাম 4 টাকা, এই 4 টাকাটা হচ্ছে কি E। তবে E এবং F মানে বুঝছো, F মানে হচ্ছে যে কোনো বলের জন্য আকর্ষণ বল, আর E মানে হচ্ছে কি 1 কেজি ভরের বস্তুর জন্য আকর্ষণ বল। E এর দুইটা সূত্র আছে, E = একটা আছে F/m, ঠিক আছে। m বস্তুর বল বললো যে 5 কেজি ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের উপর মধ্যে স্থাপন করা হলো এবং সে 100 নিউটন বল অনুভব করে, তাহলে প্রাবল্য কত, m এর মান 5, f এর মান কত 100, তাহলে প্রাবল্য বের করবা। প্রাবল্যের একক মনে রাখবা, একক হচ্ছে নিউটন পার কেজি। এবার E এর আরো একটা সূত্র আছে, E = gm/r²। আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, m মানে হচ্ছে এই ভরটা m, আর এই ছোট হাতের mটা হচ্ছে এই ছোট হাতের এইখানে m বলে দিবে, বুঝতে পারছো? এই mটা হচ্ছে বড় হাতের mটা আর কি, মানে মহাকর্ষীয় বস্তু বললে তাহলে বড় হাতের m, বুঝতে পারছো? gm আর r হচ্ছে কি তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে r। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে রাখবা পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য অভিকর্ষজ ত্বরণের সমান। মনে রাখবা এটা পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ এটা যে পৃথিবী হয়, এটা যে পৃথিবীর পৃষ্ঠ হয়, এখানে যে একটা বস্তু রাখো, পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কার সমান হবে, বস্তুর অভিকর্ষ ত্বরণের সমান হবে। ক্লিয়ার? এটা মাথায় যেন থাকে, ক্লিয়ার কিনা? এটা সবসময় আসে কিন্তু, রাইট? আচ্ছা দেখো না, তুমি G = কি বলছো, gm/r² না, দেখো এটা মানে কি G বলা যায় না, E = কি G, বুঝা গেছে? তাই বলা হয় ভূপৃষ্ঠে বস্তুর কি অভিকর্ষ ত্বরণ মহাকর্ষীয় প্রাবল্যের সমান, বা ঠিক আছে ওকে গেল। এবার মহাকর্ষীয় প্রাবল্য দিয়ে কিছু গাণিতিক সমস্যা। প্রাবল্য মানে বুঝতে পারছো, এখন খেয়াল করো, এভাবে একটা কোশ্চেন হবে, মনে করো এখানে একটা বস্তু আছে, m1 বড় একটা বস্তু আছে, রাইট? এখানে একটা m2 বড় একটা বস্তু আছে, রাইট? এখন তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেটা হচ্ছে d। ভালো করে দেখো, ভালো করে কি বলছি দেখো, তাদের মধ্যবর্তী একটা দূরত্ব d। এখন বললো এমন একটা বিন্দুতে একটা মানে এই দুজনের মাঝামাঝি এমন একটা বিন্দু আছে, এই দুজনের সংযোগ দেখার মাঝামাঝি এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে তাদের প্রাবল্য 0 হবে। তুমি ধরে নাও এই বিন্দুটাতে E এর মান কি হবে, 0 হবে, E এর মানে 0 হবে। তার মানে এই বিন্দুতে E এর মান 0 কিনা সেটা চেক করার জন্য 1 কেজি ভরের একটা বস্তু বসাবা, এ টানবে এদিক দিয়ে E1 এ, ও টানবে কি E2 তে। তার মানে E1 এবং E2 যদি সেম হয়, মানে E1 আর E2 কি হয়, ইকুয়াল হয়, তাহলে বস্তু এই পাশে যাবে না, বস্তু এই পাশে যাবে না, তার মানে মোট প্রাবল্য কি হবে, 0 হবে। তার মানে তোমার এখানে বের করতে হবে, মানে কেস 1 এ বললো এমন একটা দূরত্ব বের করো, বা বলতে পারে দুইটা মহাকর্ষীয় বস্তুর মধ্যবর্তী কোন স্থানে
তাদের মোট প্রাবল্য শূন্য হবে। এখন তুমি বলবা যে হচ্ছে ঠিক আছে বের করবো, সমস্যা নাই, বলবা যে হচ্ছে ধরে নি M1 হতে ডি দূরত্ব এক্স দূরত্বে, ধরে নি M1 হতে এক্স দূরত্বে, এটা থেকে এটার দূরত্ব মধ্যে এক্স এক্স দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য। তাহলে M2 থেকে ওই দূরত্বটা কত? M2 থেকে হচ্ছে ডি মাইনাস এক্স। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়াকে বলো, তাহলে আমরা E1 এবং E2 কি হতে হবে? সমান হতে হবে। সমান হলে তাদের মোট প্রাবল্য শূন্য হবে। বলো E1 বের করো। E1 কত? দেখে E1 কার? E1 ওর জন্য না, এ পাশে না? তাহলে করো। ও হবে, আমরা ই মানে কি শিখছি? ই মানে শিখছি হচ্ছে GM বাই কি আর স্কয়ার না? তাহলে এখানে ই কত হবে? এখানে ই হবে, E1 হবে জি বর্গে M1, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স স্কয়ার। এর E2 কে হবে? E2 হচ্ছে মানে জি M2, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এই দূরত্বটা কত? ডি মাইনাস এক্স স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে তুমি এক্স এর মান কত পাবা জানো? এক্স এর মান পাবা ডি বাই রুট ওভার M2 বাই M1 প্লাস 1, এই সূত্রটা পাবা। খেয়াল করবা M2 কোনটা দোষে, M1 কোনটা দোষে, সেটা কিন্তু ফিক্স করতে হবে। এটা M1 হলে এটা M2 হলে M2 পরে M1 কি নিচে, ঠিক আছে? এটা মাথায় ধরবা। রাখবা M1 কাকে ধরছো? যেটার সাথে x ধরছো সেটা কিন্তু M1, আর যেটার সাথে ডি মাইনাস এক্স সেটা কিন্তু M2। ক্লিয়ার? এভাবে হিসাব করলে x এর মান পাবা। x এর মান পাওয়ার পর বলবা, x এর মান পাওয়ার পর বলবা তুমি যদি মহাকর্ষীয় বস্তুর মানে M1 থেকে x দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য কি পাইছো? শূন্য পাইছো। ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো। এবার আরেকটা কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে কেস 2। এতক্ষণ বলছিল শূন্য হইতে হবে, কিন্তু এখন তোমাকে বলবে না যে হচ্ছে কি শূন্য করবে, এখন বললো যে হচ্ছে এখানে ই কত। তাহলে মনে রাখবা তোমাকে এটা M1 বলবে, এটা M2 বলবে, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি বলে দিবে, এই দূরত্বটা বলে দিবে। অর্থাৎ বললো যে হচ্ছে কি M1 থেকে এক্স দূরত্বে ই কত। এতক্ষণ বলছে ই শূন্য হতে হবে কত দূরত্বে, এখন হবে এক্স বলছে, কিন্তু এই জায়গায় ই কত। মানে হবে এই জায়গায় ই কি হবে? এই জায়গায় তুমি ই বের করতে হলে 1 কেজি ভরের একটা বস্তু রাখবা, 1 কেজি ভরের বস্তুর উপর ও আকর্ষণ করবে E1, ও আকর্ষণ করবে কি E2। তাহলে একই সাথে দুইজন আকর্ষণ করলে বলো লব্ধি বের করবা। ই করলো কি E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা। আলফা কত হবে? আলফা দেখো 180 হবে, আলফা 180 হবে। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? গেল। এরপর হচ্ছে এটা তো ডি মাইনাস এক্স, তুমি জানো E1 E2 বের করতে পারবে, একটু আগে যেভাবে বের করছো শেষ। এবার যদি বলে এটা হচ্ছে লব্ধির মান, ই এর মান, ই এর দিক যদি বলে এটা মান প্রাবল্যের মান, লব্ধি প্রাবল্যের মান। আর যদি দিক যদি বলে মানে দিক হবে, দিক যদি বলে তাহলে মনে হয় বড় প্রাবল্যের দিকে, বড় ই এর দিকে, মনে হবে E1 এর দিকে নাকি E2 এর দিকে, মানে বড় প্রাবল্যের দিকে। প্রাবল্য যে বড় তার দিকে লব্ধি হবে। প্রাবল্য যদি ওর বড় হয়, E1 যদি বড় হয় তাহলে বস্তুর দিকে যাবে, E2 যদি বড় হয় বস্তুর দিকে যাবে, বড় প্রাবল্যের দিকে, প্রাবল্যের দিকে। গেল। ঠিক আছে? এখানে দেখা ভেক্টর ছোঁয়া আছে। এবার কেস 3। কেস 3 বললো যে একটা সমবাহু ত্রিভুজ, তোমাকে একটা সমবাহু ত্রিভুজ বলো, এটা সমবাহু ত্রিভুজ। তোমরা জানো সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান, তিনটা কোণের মধ্যবর্তী কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দুতে দুইটা কোণিক বিন্দুতে একটা M1 বরের বস্তু রাখছো, একটা M2 বরের বস্তু রাখছো। এই দুইটা বস্তুর প্রভাবে তৃতীয় বিন্দুতে প্রাবল্য কত জিজ্ঞেস করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তৃতীয় বিন্দুতে প্রাবল্য বের করতে হলে অবশ্যই এখানে একটা 1 কেজি ভরের একটা বস্তু রাখবা। তাহলে 1 কেজি ভরের বস্তুর উপর তুমি আকর্ষণ বল বের করবা। তাহলে বলো 1 কেজি ভরের বস্তু বা এমন বস্তু এদিক দিয়ে আকর্ষণ দিবে, তাই না? এ বরাবর আকর্ষণ দেখাবে, এটা হচ্ছে E1। ঠিক M2 বস্তু 1 কেজি উপর এদিক দিয়ে আকর্ষণ বল দেখাবে, এ বরাবর আকর্ষণ দেখাবে, সেটা হচ্ছে E2। তাহলে বস্তুর দিকেও যাবে না, দিকে যাবে কোন দিকে? মাছ বরাবর, সেটা হচ্ছে কি E। কিভাবে বের করবে? E ইকুয়াল টু রুট ওভার E1 স্কয়ার প্লাস কি E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos আলফা। আলফা কত? আলফা হচ্ছে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ কত, যেহেতু সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি। এখন তোমাকে বলছে এটা তুমি কি বের করলা? প্রাবল্যের মান, লব্ধি প্রাবল্যের মান বের করছো। এখন তোমাকে বের করতে হবে দিক। দিক হচ্ছে থিটা। থিটা কি? tan ইনভার্স ভ্যালু বসাবো। এখন বলো থিটা কার সাথে ধরছো?
থিটা মনে করো E1 এর সাথে ধরছো, তাহলে অ্যাঙ্গেলটা থিটা এর সাথে ধরছো, মনে পর যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, তাহলে E1 কে সিঙ্গেল দাও, E1 বাকি আছে E2 cos আলফা আর হচ্ছে E2 sin আলফা, শেষ। তাহলে লব্ধির প্রাবল্যের মান অধিক বসায় ফেলছো। তাহলে এভাবে কিছু ম্যাথ আছে, বই থেকে দেখে নিবা, ক্লিয়ার? এগুলো আসতে পারে। এবার হচ্ছে মহাকর্ষীয় বিভব। বিভব কি খেয়াল করো, বিভবটা হচ্ছে মনে করো এটা মহাকর্ষীয় বস্তু, মনে করো এটা মনে করো হচ্ছে কি ক্ষেত্র, বলছে অসীম হতে, অসীম মানে হচ্ছে ক্ষেত্রের বাইরেকে বলবো অসীম আর ক্ষেত্রের ভেতরে হচ্ছে সসীম, বললো অসীম হতে 1 কেজি ভরের একটা বস্তুকে যদি আমি ক্ষেত্রে স্থাপন করি, অসীম হতে 1 কেজি ভরের একটা বস্তুকে এখান থেকে নিয়ে এখানে ক্ষেত্রে স্থাপন করতে যে পরিমাণ কাজ, সেটাকে বলা হচ্ছে কি মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব কিন্তু এক প্রকার কাজ, তা কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তার মানে 1 কেজি বস্তুর জন্য কাজ বললো সেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, বি। এম কেজি যে কোনো ভরের বস্তুর জন্য কৃত কাজ ডাব্লিউ দিয়ে প্রকাশ করব, 1 কেজি ভরের বস্তুর জন্য কৃত কাজ আমরা বি দিয়ে প্রকাশ করব, রাইট? তাহলে বি এর দুইটা সূত্র, একটা হচ্ছে জিএম, বি এর দুইটা সূত্র, একটা হচ্ছে ডাব্লিউ বাই এম, ঠিক আছে? এটা ছোট হাতের এম, এটা বড় হাতের এম। বি এর আরেকটা সূত্র আছে ভি ইকুয়াল টু জিএম বাই মাইনাস জিএম বাই আর, এটাও কিন্তু ভি এর সূত্র, ঠিক আছে? এই এমটা কিন্তু এই বড় হাতের এম আর এই এমটা কিন্তু ছোট হাতের এম, ক্লিয়ার? সো এখানে দুইটাতে যে কোনো একটা ইউজ করতে পারো, ক্যালকুলেশন তুমি বের করতে পারবা। এগুলো হচ্ছে বিভব বের করার সূত্র। এর বিভবের গাণিতিক সমস্যা কীভাবে বের করবা? মনে করো তোমাকে এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, বর্গক্ষেত্র দেওয়া আছে, তুমি জানো বর্গক্ষেত্রের সব বাহু সমান, এটাও 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 এটাও, এবং বর্গক্ষেত্রের এটা মনে করো কর্ণ, এটা মনে করো কর্ণ, কর্ণের মধ্যে এই জায়গায় অর্থাৎ কর্ণের ছেদবিন্দুতে, ঠিক আছে, এখানে 4টা বস্তু রাখছে M1 M2 M3 M4, কথা বুঝতে পারছো? এখন তোমাকে বললো এই 4টা বস্তুর জন্য এই জায়গায় অর্থাৎ কর্ণের ছেদবিন্দু, তার মানে এটাও হচ্ছে আর, এটাও আর দূরত্ব, এটাও ছোট আর, এটাও ছোট আর, সেম। বললো এই বিন্দুর মধ্যে তোমার বিভব বের করতে হচ্ছে, এই বিন্দুতে বিভব বের করছে, বিভব মানে মোট বিভব বের করো, মোট। যেহেতু 4 জন আছে, 4 জনের জন্য মোট বিভব কি? M1 এর জন্য মোট বিভব হচ্ছে V1, M2 এর জন্য বিভব কি B2, M3 এর জন্য B3, M4 এর জন্য B4, চারোটা যদি তুমি যোগ করো তাহলে এই বিন্দুর জন্য মোট বিভব পাবা। এখন তুমি জানো কিভাবে বের করতে হয়, বলো V1 মানে কি মাইনাস জি M1 বাই আর, আর কেন দেখো এখান থেকে এখান দূরত্ব কত আর, সবার জন্য আর সেম, মাইনাস B2 কত হবে জি M2 বাই আর, মাইনাস জি M3 বাই কত আর, ঠিক একইভাবে প্লাস জি M4 বাই আর। এখন এখান থেকে ক্যালকুলেশন করবা, তুমি কি পেয়ে যাবা? এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এই বিন্দুর মোট বিভব পেয়ে যাবা, বুঝতে পারছো? শেষ। এবার আমরা দেখবো হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ কি? মুক্তিবেগ হচ্ছে কি, ধরো এটা একটা বস্তু, তো এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে তুমি একটা বস্তু নাও, একটা বস্তুকে খাড়া উপরের দিকে সর্বনিম্ন এমন একটা বেগে মারো যেন সে পৃথিবী তার কি না হয়, ফিরে না আসে। তার মানে মুক্তিবেগ কাকে বলে? তুমি কি লিখবা? একটি বস্তুকে খাড়া উপরের দিকে সর্বনিম্ন এমন একটা ব্যাগে নিক্ষেপ করব যেন সে পৃথিবীতে ফিরে না আসে, ওই ব্যাগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। অর্থাৎ সে যাবে যে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, সর্বনিম্ন ব্যাগটা। তার মানে মুক্তিবেগের আরেকটা নাম হচ্ছে এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি আরেকটা নাম হচ্ছে পলায়ন বেগ বা নিষ্ক্রমণ বেগ বলে, অর্থাৎ যেটাতে সে একদম কি নিঃশেষ হয়ে যায়, ঠিক আছে? এমন একটা ভেলোসিটি আমি খাড়া উপর দিকে নিক্ষেপ করবো যার ফলে সে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়, পৃথিবী তার ফিরে আসে না, ওই ব্যাগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ, ঠিক আছে? মনে হয় পৃথিবীর মুক্তিবেগ, মনে হয় পৃথিবীর মুক্তিবেগ মনে রাখবা 11.2 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। মনে রাখবা তোমাকে যদি নিয়ে তোমাকে আমি কোলে করে নিলাম এবং তোমাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ব্যাগে যদি মারি, মানে প্রতি সেকেন্ডে তুমি 11 কিলোমিটার যাবা, এবং কিন্তু মারলাম, মারার পর যদি এই ব্যাগে যদি মারি তুমি পৃথিবীতে আর ফিরে আসবা না, ঠিক আছে? তো এখান থেকে কিছু এমসিকিউ আছে ইম্পর্টেন্ট, এখানে কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো কি আমি একটু বলে দিই, সেগুলো আমরা এমসিকিউতে আলোচনা করব। সেটা কি, মানে 11.2 এর কম হলে কি হবে, 11.2 এর বেশি হলে কি হবে, 7.29 বা 7.99 এর বেশি হলে কি হবে, চাঁদের মতো উপগ্রহ কখন পরিণত হবে সেটা আমরা শেখাবো। মানে মুক্তিবেগের দুইটা সূত্র, একটা হচ্ছে v ইকুয়াল টু √2gm/r, আর একটা সূত্র হচ্ছে v ইকুয়াল টু √2gr। প্রথমটা আমি বলে দিই, এই এমটা হচ্ছে যে গ্রহ থেকে বস্তুটা পাঠাচ্ছে সেই গ্রহের ভর, এটা হচ্ছে
মহাকর্ষীয় ধ্রুবক, আর হচ্ছে যে গ্রহ থেকে তুমি বস্তু পাঠাচ্ছ ওই গ্রহের ব্যাসার্ধ। তার মানে মনে রাখবা মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ যাকে পাঠাচ্ছ তার ভরের উপর নির্ভর করে না। এভি এটাও স্কেপ ভেলোসিটি, এইটাও সূত্র, এটা ইউজ করলে হয়, এটা ইউজ করলে হয়। এখানে জিটা কি, জিটা হচ্ছে যে গ্রহ থেকে তুমি পাঠাচ্ছ ওই গ্রহের কি অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। বুঝতে পারছো? এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। মুক্তিবেগ, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড হচ্ছে তার কি একক। বুঝতে পারছো? এই মনে রাখবা মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ যাকে পাঠাচ্ছ তার উপর নির্ভর করে না। এবার উপগ্রহ সংক্রান্ত পড়া। উপগ্রহ কি খেয়াল করো, ভালো করে একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে এটা পৃথিবী, ঠিক আছে? এটা পৃথিবী, একটু দেখো, এটা পৃথিবী, এটা পৃথিবীর ব্যাসার্ধ মনে করো। আর এখান থেকে একটা স্যাটেলাইট মানে উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ যেটা পৃথিবী প্রদক্ষিণ করে। বুঝতে পারছো? অর্থাৎ এটাকে তুই পাঠাইছো এই জায়গার মধ্যে, তা পৃথিবীর উপগ্রহ এই জায়গার মধ্যে সে ঘুরতেছে, এটা পৃথিবীকে প্রদক্ষিণ করে কিন্তু ঘুরতেছে উপগ্রহটা, এই স্যাটেলাইটটা মানে প্রদক্ষিণ করে ঘুরতেছে। স্যাটেলাইটটা এখানে যে ব্যাগে ঘুরে ওই ব্যাগটাকে বলা হচ্ছে ভি। তাহলে মনে রাখবা উপগ্রহের ব্যাগটা হচ্ছে ভি ইকুয়াল টু √/gm/r+h। এটা হচ্ছে স্যাটেলাইটের ব্যাগ। অর্থাৎ আটটা কি, আটটা হচ্ছে যে গ্রহের থেকে পাঠাচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। এইচটা কি, এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে, মানে এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গ্রহের কি উচ্চতা, সেটা হচ্ছে এইচ। জিটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হচ্ছে মনে হয় পৃথিবীর ভর, এম হচ্ছে পৃথিবীর ভর। তার মানে উপগ্রহের বেগ উপগ্রহের ভরের উপর নির্ভর করে নাই, এটা অনেক ইম্পর্টেন্ট। এবার আরেকটা জিনিস পড়বো আমরা, একটা উপগ্রহ মানে ঘুরে কিভাবে, মানে একটা উপগ্রহ ঘুরতেছে না, তাই না? এখানে ঘুরতেছে, ঠিক আছে? একটা উপগ্রহ এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার আগের জায়গায় আসলে ওটাকে আমরা বলি উপগ্রহের পর্যায়কাল। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে উপগ্রহের পর্যায়কাল। উপগ্রহের পর্যায়কাল তাহলে দেখো, একটা উপগ্রহ সম্পূর্ণ মানে পৃথিবীকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে যে সময়, সেটাকে বলা হচ্ছে উপগ্রহের পর্যায়কাল। পর্যায়কাল টি ইকুয়াল টু 2πr+h√r+h/gm। এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। আটটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, এসটা হচ্ছে কত উচ্চতায় আছে, এমটা হচ্ছে গ্রহের ভর। এখানে ক্যালকুলেশনটা করলে তুমি টি ইকুয়াল টু কি পাবা, টি ইকুয়াল যেটা পাবা সেটা অবশ্যই তুমি সবগুলো এসআই একক ইউজ করো, ভ্যালুটা সেকেন্ডে পাবা। তার মানে একটা উপগ্রহ সম্পূর্ণ একবার ঘুরে আগের জায়গায় আসতে যে সময়, সেটাকে বলা হচ্ছে কি উপগ্রহের পর্যায়কাল। বুঝা গেছে? এবার এখানে একটা শর্ত আছে, একটা উপগ্রহ বলবে, ওই উপগ্রহের নাম হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির মানে কি? ভূস্থির মানে পৃথিবী থেকে যে উপগ্রহকে দেখে স্থির মনে হবে তাকে বলা হচ্ছে ভূস্থির উপগ্রহ, কিন্তু আসলে ওই উপগ্রহ স্থির না। কেন স্থির না? ভূস্থির উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান। পৃথিবীর পর্যায়কাল কত? পৃথিবী নিজের কেন্দ্র মানে আজকে এখানে তো আমি, কালকে আবার ঘুরে আবার ওই বিন্দুতে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি মানে পর্যায়কাল। তাহলে পৃথিবীর পর্যায়কাল, পৃথিবীর নিজ অক্ষের উপর পর্যায়কাল তো 24 আওয়ার, তাই না? 24 ঘন্টায় আবার পৃথিবী ঘুরে আবার আগের জায়গায় চলে আসে। 24 আওয়ারকে তুমি সেকেন্ডে নিয়ে যাওয়া যাই হরো, মনে রাখবা একটা উপগ্রহের পর্যায়কাল যদি তুমি 24 আওয়ার পাও, তাহলে ওই উপগ্রহকে বলবো হচ্ছে কি ভূস্থির উপগ্রহ। সেটা আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। এবার আরেকটা হচ্ছে উপগ্রহের উচ্চতা। একটা উপগ্রহের উচ্চতা কেমন হবে? উপগ্রহের উচ্চতাটা একটা আমি বলে দিই, সেটা হচ্ছে h = gmt² 4π² 1/3 মানে টু দি পাওয়ার 1/3, কিন্তু 1/3 - r। এটা হচ্ছে উপগ্রহের উচ্চতা। এখানে m হচ্ছে পৃথিবীর ভর, বা যে গ্রহ থেকে পাঠাচ্ছে যে গ্রহের উপগ্রহ ওই গ্রহের ভর, মানে এটা পর্যায়কাল, মানে উপগ্রহের পর্যায়কাল। এটা হচ্ছে গ্রহের কি ব্যাসার্ধ, হ্যাঁ। এই তো উচ্চতা, কত উচ্চতায় আছে, অর্থাৎ এটা যদি পৃথিবী হয় তুমি, এবং এটা যদি স্যাটেলাইট হয়, হ্যাঁ, স্যাটেলাইট এই উচ্চতাটাকে আমরা বলবো h, এটাকে বলতেছি আমরা কি, এটাকে বলতেছি আমরা r। সেটা ধরে ঘুরতেছে। কথা বুঝতে পারছো কিনা? এই উচ্চতা আমরা বের করতে পারবো। এখন আমরা যদি একটা উপগ্রহের পর্যায়কাল যদি জানি সে কত উচ্চতায় আছে সেটা বের করতে পারবো। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানো, আমি চাচ্ছি একটা উপগ্রহ পৃথিবীকে 3 বার মানে প্রতিদিন 3 বার প্রদক্ষিণ করুক। 3 বার প্রদক্ষিণ মানে কি দেখো, পৃথিবীকে একবার মানে এটা পৃথিবী, রাইট? এটা পৃথিবী, খেয়াল করো, এটা পৃথিবী।
পৃথিবীকে যদি একদিনে একবার প্রদক্ষিণ করে, মনে করো পৃথিবীকে মনে করো একদিনে একবার প্রদক্ষিণ করা মানে কত, এটা একটা ভূস্থির উপগ্রহ, টি কত 24 আওয়ার, বুঝা গেছে। এখন মনে করো এই উপগ্রহটাকে পৃথিবীকে ডেইলি 3 বার, অর্থাৎ একদিনে 24 ঘন্টার মধ্যে 3 বার প্রদক্ষিণ করবে, অর্থাৎ এই উপগ্রহ নতুন উপগ্রহ এটা একবার, 2 বার, 3 বার প্রদক্ষিণ করবে। কথা বুঝতে পারছো? তার মানে পুরো 24 ঘন্টার মধ্যে এই উপগ্রহটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করতে হবে। তাহলে বলতে এই পৃথিবীর পর্যায়কাল কত? তা 24 দিয়ে 3কে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 8 পাচ্ছি না, 8 আওয়ার। তার মানে এর পর্যায়কালটা, এই উপগ্রহের পর্যায়কালটা হচ্ছে টি কত, 8 আওয়ার। এখন 8 আওয়ার হওয়ার জন্য, ওর পর্যায়কাল 8 আওয়ার মানে 8 ঘন্টা হওয়ার জন্য আমরা এখানে কি করব? আমরা এখানে টি এর মানটা বসাবো। টি এর মানটা বসিয়ে দেখো, টি এর মানটা বসাবো, সেকেন্ডটা বসাবো, 8 আওয়ারকে সেকেন্ড নিয়ে যাবো, এর ভর বসাবো, পৃথিবীর ভর জি বসাবো, ক্যালকুলেশন করলে আমরা এই উপগ্রহকে কত উচ্চতায় স্থাপন করতে হবে সেটা আমরা বের করতে পারবো। দ্যাট মিনস তুমি একটা উপগ্রহ প্রতিদিন কয়বার প্রদক্ষিণ করতে হবে সেটার উপর ডিপেন্ড করে এইচ বের করবা, এবং ওই উচ্চতায় তোমাকে উপগ্রহটা কি করতে হবে? স্থাপন করতে হবে। ওই উচ্চতায় যদি তুমি উপগ্রহটা স্থাপন করতে পারো তাহলে সে তোমার চাওয়ার মতো পৃথিবীকে ততবার কি করবে? প্রদক্ষিণ করবে। বুঝতে পারছো? সো এখান থেকে আমি একটা কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথের উপর কিছু নেই, প্র্যাকটিসের উপর কিছু নেই। তুমি খালি সূত্রগুলো লিখো লিখো লিখো, ভালো করে লিখো। এই সূত্রগুলো মনে রাখবে, ক্যালকুলেটর অনেক ইম্পর্টেন্ট, ক্যালকুলেটিং করা অনেক ইম্পর্টেন্ট। এখানে ভুলটা হয় ক্যালকুলেট করতে গিয়ে, আর কোনো কিছু করতে গিয়ে ভুল হয় না কিন্তু। বুঝতে পারছো কিনা? সো আমরা বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করবো। পরবর্তী ক্লাস সিকিউ ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।